পড়াশোনা রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিবে হচ্ছে তোমাদের প্রিয় অভ্র ভাইয়া, ঠিক আছে? আর হচ্ছে পড়াশোনা রিলেটেড বা টপিক রিলেটেড প্রশ্ন তোমরা Q&A বক্সে করবা। অডিও কি শোনা যাচ্ছে তো না? একজন বলতেছে শুনতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আদনান আদনান ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। তো ওকে, তো সবাই মন দিয়ে ক্লাস করো। আর ওই যে অভ্র ভাই আবার কথা বললো, ওনার কাছে মানে Q&A বক্সে প্রশ্ন রিলেটেড কোশ্চেন করবে, হ্যাঁ, টপিক রিলেটেড কোশ্চেন গুলো করবে। ওকে, থ্যাংক ইউ অল, ভিডিও অফ করে দিচ্ছি। দেন আমরা এখন পড়ায় চলে যাব। এন্ড সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অনেকে অনেকবার সালাম দিচ্ছে, আর সালাম দেওয়ার দরকার নেই, ইনশাল্লাহ সবার পক্ষ থেকে আমি ওয়ালাইকুম আসসালাম নিলাম এবং সবাইকে একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এবং আলহামদুলিল্লাহ সবার পক্ষ থেকে ভালো আছি। সো আসসালামু আলাইকুম বা কেমন আছেন ভাইয়া, এগুলা সবগুলা কোশ্চেন আই থিঙ্ক যে এখন ডিসমিস করে দিলে হবে, এগুলো অ্যান্সার দেওয়ার দরকার নেই ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? যাই হোক, তো আমরা এখন ক্লাসে ঢুকে ক্লাস শুরু হতে যাচ্ছে, সবাই খুব মন দিয়ে শুনতে থাকো। আজকের লেকচার হচ্ছে বায়োলজি সেকেন্ড লেকচার, হ্যাঁ। তো বায়োলজি সেকেন্ড লেকচারের টপিক হচ্ছে জুওলজি চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 6। জুওলজি চ্যাপ্টার 5 আছে হচ্ছে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া, আর চ্যাপ্টার 6 আছে হচ্ছে আমাদের বৃক্ক, কিডনি, ঠিক আছে? ওকে, তো একটু আসতেছে হালকা, তোমরাও আসলে অনেকে আস্তে আস্তে ঢুকতেছো ক্লাসে, তো এটাও একটু আস্তে আস্তে লোড হচ্ছে, লাইক ব্যাপারটা এরকম। হ্যাঁ, তোমরা অনেকে ক্লাসে এখনো ঢুকতেছো দেখতে পাচ্ছি আমি। সো আমার ইয়াটা ওদের জন্য হয়তো একটু স্লোলি লোড হচ্ছে। আর আজকে তো দুটা চ্যাপ্টার, একটু লোড হতে টাইম লাগতেছে, হ্যাঁ। আর তোমরা Q&A বক্সে প্লিজ, মানে আমরা যখন থাকি যেটা প্রবলেম হয়, Q&A বক্সে অনেক কোশ্চেন দেখি যে ভাইয়া পিডিএফ কি, আগের ক্লাস রুটিন, এগুলা ক্লাস রুটিন পিডিএফ নিয়ে যত কোশ্চেন তোমরা বেস্ট হয় চ্যাট বক্সে করো, আর নাইলে ডিরেক্ট তোমরা যে ব্রাঞ্চে, যে অনেকে সেন্ট্রাল ব্রাঞ্চে বা যে ব্রাঞ্চ ওয়াইজ ভর্তি হয়েছো সেই ব্রাঞ্চের গিয়ে কোশ্চেনগুলা বা ওখান থেকে ইনফরমেশন নিয়ে নাও, হ্যাঁ, এটাই বেস্ট হবে, এখানে না। আর এখানে তোমাদের Q&A বক্সে আসলে যিনি আছে উনি তো একজন টিচার, হ্যাঁ। আর রুটিনের কাজটা হচ্ছে আমাদের আলাদা ডিপার্টমেন্ট স্টাফ আছে, ওনারা দেখবে। ওকে, তো আশা করি তোমরা আর এই ব্যাপারগুলা বারবার জিজ্ঞেস করবে না, করলেও ব্রাঞ্চে ডিরেক্ট ফোন দিয়ে খবর নিবা, ঠিক আছে? আচ্ছা, তো লেটস স্টার্ট আমাদের আজকের লেকচার, বায়োলজি 2। বায়োলজি 2, তো বায়োলজি সেকেন্ড লেকচার। কি কি চ্যাপ্টার 5 আর 6, দুইটা চ্যাপ্টার কিন্তু অনেক বড়, হ্যাঁ। আচ্ছা, প্যারানোর কিছু নাই, লেটস স্টার্ট। এটা হচ্ছে চ্যাপ্টার কি, এটা হচ্ছে চ্যাপ্টার 5, শ্বসন ও শ্বাসক্রিয়া, হ্যাঁ। তো আসো, শ্বসনতন্ত্রের অঞ্চল বলতে এখানে যে চিত্রটা দেয়া হয়েছে, মানে ছকটা দেয়া হয়েছে, এখানে বলা হয়েছে যে আমরা যে অংশ নিয়ে শ্বাস নেই, এখন শ্বাস নেওয়ার জন্য আমরা দেখো এই চিত্রে দেখো আমরা মনে করি যে শুধু ফুসফুস, না, বাট আমরা ম্যাক্সিমামই জানি আসলে এটা শুরু হচ্ছে নাক থেকে, না, এই যে নাক থেকে একদমই ফুসফুস পর্যন্ত, এই নাক থেকে ফুসফুস পর্যন্ত। এখন এইটাকেই হচ্ছে, এইটার বিভিন্ন অংশগুলোর নামটাই হচ্ছে আমাদের আগে জানতে হবে, জাস্ট নামগুলো জানতে হবে, হ্যাঁ। এর মধ্যে সম্মুখ নাসারন্ধ্র যেটা সামনের ছিদ্র, আর ভেস্টিবিউল কোনটা আমি তোমাদের বলি। আমরা অনেকেই আনমনে মাঝে মাঝে আরামে নাকের একটা জায়গায় হাত ঢুকাই ফেলি, আঙ্গুল ঢুকাই ফেলি, হ্যাঁ, যে জায়গায় আঙ্গুল দিয়ে খুঁটাই সেটাই হচ্ছে ভেস্টিবিউল, হ্যাঁ। ভেস্টিবিউল আঙ্গুল ঢুকাওনি এমন কেউ কিন্তু নাই পৃথিবীতে, ওকে। আচ্ছা, তো সেটা হচ্ছে ভেস্টিবিউল, যেখানে আরামসে নাক খোটো, এটা করবা না, ভেস্টিবিউলে খোটাখুটি করবা না, সেটাই হচ্ছে ভেস্টিবিউল, হ্যাঁ। এই যে, আচ্ছা, এরপর হচ্ছে নাসা গহ্বর, এটা খুব ইম্পর্টেন্ট। নাসা গহ্বর পরীক্ষা আসছিল, দেখছো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20 গতবার আর কি। নাসা গহ্বর কি, নাসা গহ্বর হচ্ছে এই যে এই জায়গাটা, এই ভেতরের এই জায়গাটা, এই যে আঙুল দিয়ে খোটাখুটি করো কিন্তু এই জায়গাটায়, তারপরের জায়গাটা নাসা গহ্বর। এবং নাসা গহ্বরে একটা জিনিস মনে রাখবা, নাসা গহ্বরে গ, গ দিয়ে মনে রাখবা, এটা হচ্ছে আমাদের কি, গন্ধ শোকার কাজটা নাকের এখানে হয়।
গুতাগুতি করি আমরা হচ্ছে ভেস্টিবিউল, আর গন্ধ শোকার কাজটা নাসা গহ্বর, গহ্বরে গন্ধ। আর গহ্বরে গন্ধ নেওয়ার জন্য কি থাকে, গন্ধ নেওয়ার জন্য একটা স্নায়ু থাকে, নাম কি, অল ফ্যাক্টরি। কি স্নায়ু, অল ফ্যাক্টরি স্নায়ু। তো এটা এভাবে মনে রাখতে পারো যে দেখো, যে কোনো ফ্যাক্টরি হোক, সে কয়েল ফ্যাক্টরি হোক বা বিস্কিট ফ্যাক্টরি হোক, যেমন ঢাকার একটা জায়গা আছে সাত রাস্তা বা নাবিস্কো, নাবিস্কোর মোড় অনেকে হয়তো গেছো ঢাকায়। তো নাবিস্কোর মোড়ে যে বিস্কিট ফ্যাক্টরি আছে, ওখানে গেলে কিন্তু নাবিস্কো বিস্কিটের খুব সুন্দর গ্রান আসে। তো ফ্যাক্টরি বা সাভার বা গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসছো যাদের বাড়ি, বা যারা ফ্যাক্টরির আশেপাশে এরিয়াতে থাকো, তারা দেখবা যে ফ্যাক্টরির ওখান থেকে সবসময় কোনো না কোনো কিছুর গন্ধ চলে আসে। তো ফ্যাক্টরি মানে কি, গন্ধ। সেখান থেকে আমরা মুখস্থ রাখবো যে অলফ্যাক্টরি স্নায়ু হচ্ছে গন্ধের স্নায়ু, যেটা নাকে থাকে। এটাও খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। ওকে, তাহলে গহ্বর গন্ধ, আর এই গন্ধ পাই আমরা ফ্যাক্টরি থেকে, অর্থাৎ অল ফ্যাক্টরি স্নায়ু। অল ফ্যাক্টরি, অল মানে সব, ফ্যাক্টরি থেকে গন্ধ পাই। আসলে এটা হচ্ছে একটা স্নায়ু, গন্ধের স্নায়ুর নাম অল ফ্যাক্টরি স্নায়ু, যেটা থাকে কোথায়, নাসা গহ্বরে, অর্থাৎ নাকের এই জায়গাটায়। ঠিক আছে, এই যে নাসা গহ্বর মার্ক করা আছে, এইটা যেখানে আমি দাগ দিছি রেড, ওটাই। ওকে, আচ্ছা। তো এখানে আসলে আর কিছু নাই। আর পশ্চাৎ নাসারন্ধ্র মানে এর পেছনের যে এই ছিদ্রটা, এটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র, যেটা এখন গোল দিয়ে দিলাম। আর নাসা গলবিল, নাকের যে অংশটা গলার সাথে মার্চ করছে, মানে গলার সাথে মিশে গেছে, এই জায়গাটা নাসা গলবিল। ঠিক আছে, এই জায়গাটা নাসা গলবিল, গোল মার্ক করে দিলাম। এরপরে হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র হচ্ছে কোনটা, ষড়যন্ত্র হচ্ছে গলার এই জায়গাটা। এবং ষড়যন্ত্রটা নিয়ে ইন ডিটেলস আমরা একটু পরে দেখবো, হ্যাঁ। সো অ্যাকচুয়ালি এখান থেকে এক্সাম আসে হচ্ছে নাসা গহ্বর, নাসা গহ্বর যেখানে গন্ধ পাই, ঠিক আছে, ব্যাস। আর এরপরে বাকি অংশগুলো এখানেই দেখে নিই আমরা। এরপরে তো ষড়যন্ত্র, এই যে এই জায়গাটা, হ্যাঁ, লাল। এরপরে যে ট্রাকিয়া, এটা তো শ্বাসনালী। ট্রাকিয়ার দুইটা ভাগ, যেটা ফুসফুসে ঢুকছে, এই যে কি, ব্রঙ্কাই বা ব্রঙ্কাস, হ্যাঁ, ব্রঙ্কাস। তারপরে হচ্ছে ফাইনালি ফুসফুস, হ্যাঁ, শ্বসন অঞ্চল। আর এই যে দেখো, এখানে কিন্তু একটা জিনিস কি, যে আমাদের ফুসফুসের ভেতরে যে শ্বাসনালীটা, মানে ব্রঙ্কাসটা আরো ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়েছে, যেগুলোর নাম ব্রঙ্কিওল। ব্রঙ্কাসের ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলোর নাম ব্রঙ্কিওল, দেখছো? যেগুলো দেখতে দেখো গাছের মতো বিস্তৃত, না, গাছের কাণ্ডর, ওই যে দেখো একটা গাছ যদি আমি আঁকি, এরকম আঁকবো না, দেখছো? তো গাছের মতোই কিন্তু এগুলা কি, বিস্তৃত। তাহলে এটাকে তুলনা করা হয়েছে বৃক্ষের সাথে, সেটার নামই ব্রঙ্কিয়াল বৃক্ষ বা শ্বসন বৃক্ষ। ঠিক আছে, ব্রঙ্কিয়াল বৃক্ষ বা শ্বসন বৃক্ষ মানে এই ব্রঙ্কিয়লটা, এই যে শেষ অংশটা বৃক্ষের মতো বিস্তৃত, সেটার নামই হচ্ছে ব্রঙ্কিয়াল বৃক্ষ। হ্যাঁ, এই বৃক্ষের মতো বিস্তৃত। ঠিক আছে, এই যে বৃক্ষ। তাহলে এই যে দেখছো সুন্দর, এখন ফুসফুসটা দিয়ে বৃক্ষ কমপ্লিট হয়ে গেল, দেখছো? এই যে এই ফুসফুসটা উপরে দিয়ে এই শাখা প্রশাখা গুলার বৃক্ষ কমপ্লিট হয়ে গেল। সো এটা একটা বৃক্ষের সাথে তুলনা করা গেছে। ওকে, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এরপর হচ্ছে ওই যে ভেস্টিবিউল, ওই যে বলছিলাম যেখানে ঘোটাঘুটি করো, ওখানে লোম থাকে, অনেকে লোম নিয়ে টানাটানি করে, ঠিক আছে। আর অলফ্যাক্টরি থাকে, যেটা দিয়ে আমরা কি পাই, গন্ধ পাই। ওকে, বাস ইজি। আর পশ্চাৎ নাসারন্ধ্র, যেটা ওই পেছনের ছিদ্রটাকে কোয়ানা বলে, আর দরকার নাই। আর নাসা গলবিল, এরপরে মুখে, নাকের পরে কি থাকে, মুখ, সিম্পলি। তাহলে নাসা গলবিল কোথায় উন্মুক্ত হয়, মুখ গলবিল, একদম সিম্পল, হ্যাঁ। আচ্ছা, এরপরে ষড়যন্ত্র। ষড়যন্ত্র হচ্ছে এই যে এইটা, ল্যারিংস, যেটা বাংলা হচ্ছে ল্যারিংস, ষড়যন্ত্র এই যে এইটা। হুম, আচ্ছা। আর এই ল্যারিংসটা, এটা ছেলেদের ক্ষেত্রে কিন্তু হাতে ধরা যায়, ছেলেদের ক্ষেত্রে হাতে ধরা যায়। তো ছেলেদের ক্ষেত্রে যেটা হাতে ধরা যায়, আমি দেখাই দিচ্ছি। এই যে দেখো, এই যে এটা, এই যে এটা উঁচু, দেখছো? তো এই যে উঁচু, এটা ছেলেরা ধরতে পারবা ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা এতটা মানে দৃশ্যমান নয় বা ধরা যায় না, ছেলেদের ধরা না, এমনি দেখাই যায়, ঠিক আছে। তো এইটা ছেলেদের ক্ষেত্রে যেহেতু ধরা যায়, হুম, সো এইটাকে ছেলেদের ক্ষেত্রে একটা আলাদা নামে দেওয়া হয়েছে। সেটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। ছেলেরা কিসের জাত বলতো, আমরা মুসলিমরা স্পেশালি জানি আদমের জাত, আদম জাত, তাই না? সো সেই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এটার নাম হচ্ছে কি, আদম, আদম। আর ছেলেদের এটা, ছেলেরা যেহেতু খুব উম, দামি জিনিস, সো নামি দামি ব্র্যান্ড কি, অ্যাপল ব্র্যান্ড। সো ছেলেদের এটাকে সে অ্যাপল ব্র্যান্ডের অ্যাপেলের সাথে তুলনা করা হয়েছে, এটা আপাতত মনে রাখো। এখানে অনেক ধর্মীয় কাহিনী আছে, আমরা বিজ্ঞান পড়ি, আমরা ধর্ম কাহিনীতে যাব না, আমরা সিম্পলি মনে রাখবো ছেলেদের ক্ষেত্রে এটা ধরা যায়, আলাদাভাবে দেখা যায়। সো ছেলেদের ক্ষেত্রে এটার আলাদা গুরুত্ব আছে। তো এইটাকে এই জন্য ছেলে মানে আদমজাত, মানে আদম জাতি, মানে আমাদের প্রথম মানব আদম।
পুরুষ আদম, সো সেই হিসাবে এটার নাম আদমস। আর এটাকে ছেলে, যেহেতু ছেলেরা নামি দামি জিনিস, সো নামি দামি ব্র্যান্ড অ্যাপেল ব্র্যান্ডের সাথে তুলনা করা হয়েছে। আজকের পড়ায় কিন্তু অ্যাপেলের নাম অনেকবার আসবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাপেলস মানে অ্যাপেল, অ্যাডামস অ্যাপেল, তাহলে ছেলেদের ক্ষেত্রে ছেলে আদমজাত অ্যাডামস অ্যাপেল, হ্যাঁ। আর হচ্ছে, আর এরপরে এরপরে দেখো যে এরপরে হচ্ছে এটা আসলে কি, এটা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। এখানে আসলে কি থাকে, থাইরয়েড তরুণাস্থি, যেটা ধরছি এটা কিন্তু আসলে একটা তরুণাস্থি, থাইরয়েড তরুণাস্থি, ঠিক আছে? এখানে আর কিছু দরকার নাই। আর স্বরযন্ত্র তো কি তৈরি হবে, শব্দ তৈরি হবে, এটা তো স্বাভাবিক না? স্বরযন্ত্রে কি তৈরি হবে, শব্দ তৈরি হবে। আর শব্দ মানে কি, এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, শব্দ সৃষ্টি করতেছি মানে কি? অনেকে বলবা যে ভাইয়া তো ভোকাল দিচ্ছে, হ্যাঁ, তোমাদের ক্লাসের ভোকালে কে আছে, আদনান ভাইয়া, ঠিক আছে? সো এই ভোকাল মানে শব্দ সৃষ্টি। সো শব্দ সৃষ্টি, ষড়যন্ত্রের যে জায়গাটা শব্দ সৃষ্টি হবে, তাহলে সেটার নাম কি, ভোকাল কর্ড। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, সিম্পল। আর উপজিহ্বা হচ্ছে মানে উপর থেকে একটা ছোট ইয়া ঝুলে থাকে সব সময়। এখানে বড় করে হা করলে দেখতে পাবা আয়নার সামনে দাঁড়িয়ে, হ্যাঁ, সেটা আমি দেখাতে চাচ্ছি না। বড় করে হা করলে দেখতে পাবা, ঠিক আছে? বা অনেক সময় অনেক ডোরেমন কার্টুনে ওরা যখন অবাক হয়ে বড় করে মুখ হা করে, তখন উপর থেকে একটা জিনিস ঝুলে থাকে মুখের, ঠিক আছে? সেটাই হচ্ছে কি, উপ উপজিহ্বা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো শ্বাসনালী বা ট্রাকিয়া। তো শ্বাসনালীর ব্যাপারে, শ্বাসনালী তো আমরা চিনি, হ্যাঁ, এই যে ষড়যন্ত্র, এই যে ষড়যন্ত্র, এটার পর যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। সেটার আবার দুইটা ভাগ হচ্ছে কি, ব্রঙ্কাই। এখন শ্বাসনালীর এই যে, এই যে দেখো, দেখছো না হোস পাইপের মতো, বেসিনের যে হোস পাইপ দেখছো না, ওটার মতোই শ্বাসনালী। অনেকে গরুরটা কোরবানির সময় দেখছো, মুসলিম যারা আছো, বা ছাগলেরটা দেখছো, মুরগিরও হয়তো এরকম অংশ অনেকে দেখছো হোস পাইপের মতো বা বেসিনের পাইপের মতো। তো ওইটা দেখো অনেক গোল গোল সি আকৃতির অংশ দিয়ে তৈরি। সো আমরা ট্রাকিয়া মনে রাখবো হোস পাইপ, বেসিনের কি পাইপ, হোস পাইপ, ওটা দিয়ে মনে রাখলে আমাদের জন্য ইজি হবে। তো এরকম সি আকৃতির, হ্যাঁ, বেসিনের যেরকম সি আকৃতির অনেকগুলা রিং এর মতো হোস পাইপের আকৃতি থাকে, সেগুলা কয়টা থাকে, ট্রাকের ক্ষেত্রে এটা 16 থেকে 20টা থাকে, হ্যাঁ। আর এটা দৈর্ঘ্যটা ইম্পর্টেন্ট, 12 সেন্টিমিটার, হ্যাঁ, দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। মজার একটা জিনিস জানো, এই ট্রাকিয়ার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আবার আমাদের আজকের লেকচার একটা টপিক হচ্ছে কি, কিডনি বা বৃক্ক। এই কিডনি কিন্তু সেটাও 12 সেন্টিমিটার, কিডনিও 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, ওকে? তাহলে একসাথে এক ঢিলে দুই পাখি মরে গেল নাকি? তাহলে কিডনিটাও হচ্ছে 12 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে ব্রঙ্কিয়াল বৃক্ষ নিয়ে আগেই বলছি, এটা নিয়ে আর বলার কিছু নাই। এরা বৃক্ষের মতো আকার গঠন করে, সেটাই ব্রঙ্কিয়াল বৃক্ষ, হ্যাঁ। আমি এই যে বৃক্ষটা বুঝাই দিচ্ছি, এই যে এটা হচ্ছে ট্রাকিয়া। তো উপরের দিকে যদি চিন্তা করতা ব্রঙ্কিয়াল গুলা, হ্যাঁ, ব্রঙ্কিয়াল গুলা উপরের দিকে চিন্তা করতা, তাহলে বৃক্ষের মতো অবস্থান হইতো। আর এর উপরে যদি ফুসফুসটা বসে, তাহলে পুরো একটা বৃক্ষ। এই জন্য এটাকে বলা হয় ব্রঙ্কিয়াল বৃক্ষ, ঠিক আছে? বাস, আর কিছুই না। এবার আসো ফুসফুসে চলে যাই, ঠিক আছে? এখন ফুসফুসের ব্যাপারে, এই যে সিম্পলি, ফুসফুসের আবরণ দুইটা, একটা প্যারাইটাল, একটা ভিসেরাল। এবং ভিতরের যে আবরণ সেটাই ভিসেরাল, এটা মনে রাখা, এটা ইম্পর্টেন্ট, এক্সামে আসে, দেখছো কতবার? তাহলে আমরা কি মনে রাখবো, আবরণ যেটা ফুসফুসের যে পর্দা, ভিতরেরটা ভিসেরাল, ভিতরে ভিসেরাল, ইজি, টেক ইট ইজি, ভিতরে ভিসেরাল, ভি ভি, ভিতরে ভিসেরাল, ভি ভি, ভিতরে ভিসেরাল, ওকে? আচ্ছা, এবার আর এই প্যারাইটাল ভিসেরাল দুইটা পর্দার মাঝখানে একটা রস থাকবে, হ্যাঁ, সেটার নাম কি, প্লুরাল রস, ঠিক আছে? এই রসটা কেন থাকে বলতো? ফুসফুস তো সারাক্ষণ আমাদের পাম্প করতেছে, হ্যাঁ, বাতাস পাম্প করতেছে, এর ফলে ঘর্ষণ হওয়ার কথা, তাই না? এই ঘর্ষণে যেন ক্ষয় না হয়, সেজন্য মাঝখানে একটা রস থাকে, ঠিক আছে? এটা তো আমরা জানি, যেখানেই ঘর্ষণ সেখানে একটা রস থাকতেই হবে, তাই না? এটা আমরা প্র্যাকটিক্যাল অনেক কিছুতেই জানি। সো আর কিছু বলবো না। এবার আসো ফুসফুসের খণ্ড, লোব আর সেগমেন্ট নিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট। কয়টা সেগমেন্ট শোনো, আমরা ডান ফুসফুসটা আকারে একটু বড়, বাম ফুসফুসটা দেখো আকারে একটু এই যে ছোট, এই যে এই জায়গাটা একটু বাঁকানো, এইটুকু ছোট। তাহলে ডান ফুসফুসে কিন্তু এরকম বাঁকানো নাই, বাম ফুসফুসে এরকম একটু ক্ষয় আছে। এই জায়গায় কে থাকে, হৃৎপিণ্ড। এই জন্য বাম ফুসফুসটা ছোট। আমরা মেহজাবিনের একটা নাটক আছে না, কি নাটক, বুকের বা পাশে, বুকের বা পাশে। তাহলে বুকের বা পাশে কে থাকে, মেহজাবিনের বুকের বা পাশে তার, হ্যাঁ, বুঝোই তো কে থাকে, প্রিয়জন। সেটা তার মানে বুকের বাঁ পাশে আসলে কি থাকে, হৃদয়। বুকের বাঁ পাশে কি থাকে, হৃদয় বা হৃৎপিণ্ড। সো বুকের বাঁ পাশে যেহেতু হৃদয়ের জন্য বা হৃৎপিণ্ডের জন্য জায়গা আছে, সেহেতু বাঁ পাশে ফুসফুসটা একটু ছোট,
ঠিক আছে? ওকে? তাহলে আমরা ওভাবেই মনে রাখবো বুকের বাঁ পাশে নাটক দিয়ে, যে বুকের বাঁ পাশে হৃদয় বা হৃৎপিণ্ড থাকে বা কেউ একজন থাকে আমাদের সবার বুকের বাঁ পাশে। হ্যাঁ, মা-বাবা আছে। সো এই বুকের বাঁ পাশে মা-বাবার জন্য জায়গা রাখতে গিয়ে বাম ফুসফুসটা ছোট হয়ে গেছে। হ্যাঁ? তাহলে ডান ফুসফুসটা যেহেতু বড়, তাহলে ওটাই সব বেশি। এটাই ইজি ওয়ে। তাহলে ডান ফুসফুস আমরা কি পেলাম? ডানটা হচ্ছে বড়। বাম পাশে হৃৎপিণ্ড থাকে আমরা জানি, বা কেউ থাকে। হ্যাঁ? তাহলে ডান ফুসফুসটা বড়। বাম ফুসফুসটা কি? ছোট। হৃৎপিণ্ড বা কেউ থাকার জন্য বাম ফুসফুসটা ছোট। বাম পাশে কেউ থাকার জন্য এটা ছোট, ডানটা বড়। আর ডানটা যেহেতু বড়, তাহলে সেটারই সব বেশি ইজি ওয়ে মনে রাখার। এবার বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা। সো ডান ফুসফুসের ৩টা খণ্ড, বাম ফুসফুসে ২টা খণ্ড। এই সিম্পল কথায় আবার সেগমেন্টের কথা যদি চিন্তা করি, খণ্ডগুলাকে আবার বিভিন্ন উপখণ্ডে বিভক্ত করা হয়েছে। বুঝতে পারছো? লোব মানে খণ্ড, আর সেগমেন্ট মানে উপখণ্ড। সিম্পল ওয়ে। ঠিক আছে? সো ৩টা খণ্ড আবার ১০টা উপখণ্ডে বিভক্ত, আর বাম ফুসফুসের ২টা খণ্ড ৮টা উপখণ্ডে বিভক্ত। তার মানে যা বেশি তার ডান পাশে, যা কম তা বাম পাশে। একদম ইজি, আর কিছু দরকার নাই। আর লোবিউলের কথা কিছু বলবো না। তোমাদের একটাই কনফিউশন আছে আমি জানি, সেটা হচ্ছে বইয়ে লেখা আছে লোবিউল ফুসফুসের একক, আর নাকি বইয়ে লেখা আছে এক জায়গায় লোবিউল একক, আরেক জায়গায় লেখা আছে তোমার কি বলে অ্যালভিওলাই একক। তখন অ্যান্সার কি করবা? এত কথা নাই, লোবিউল কি ভুলা যাও, খালি মনে রাখবে অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গঠন ও কার্যিক একক। ওকে, ব্যাস। এবার এই যে অ্যালভিওলাস দেখো গঠন ও কার্যগত একক। তো লোবিউল বলতে কিছু নাই, এটা মনে রাখো। লোবিউল মনে রাখলেই তুমি অ্যান্সার ভুল হবে। হ্যাঁ, আচ্ছা। আর এই যে এগুলো হচ্ছে গোল গোল লোবিউল বা বায়ুথলি। হ্যাঁ, ওই ওই যে গাছের সাথে তুলনা করছি না, সো মনে করো যে এই গাছে ওই আঙ্গুর গাছ ছিল, ওটা আঙ্গুর গাছের যে আঙ্গুরগুলো সেগুলো হচ্ছে বায়ুথলি বা অ্যালভিওলাই, আর আঙ্গুরের যে আবরণ সেটা হচ্ছে ট্রবেকুলি। ওকে, বুঝাইতে পারছি ব্যাপারটা? আর এটা সংখ্যা শুধু পূর্ণবয়স্কদেরটা মনে রাখবা, 700 মিলিয়ন। বর্তমানে আসলে পৃথিবীর মানুষের সংখ্যায় কিন্তু 800 বিলিয়ন না মিলিয়ন, যাই হোক ওই অ্যারাউন্ড ওই সংখ্যাটাই। 700 মিলিয়ন ছিল কয়েকদিন আগে। হ্যাঁ, ওটাই মনে রাখবা, আর কিছু না। 700 মিলিয়ন না, মানুষ সংখ্যা বোধহয় 700 বিলিয়ন। আচ্ছা। আর এটাই। আর হচ্ছে আর দরকার নাই কিছু এখানে। এখন আসো সারফেক্ট্যান্টটা। এই অ্যালভিওলাস যেটা খেয়াল করো, এটা কিন্তু তোমার ছোটকাল থেকে এখন পর্যন্ত আমাদের ছোটকাল থেকে এখন পর্যন্ত অ্যালভিওলাই আমাদেরকে দিয়ে যাচ্ছে, কি দিয়ে যাচ্ছে? সংকোচন প্রসারণ করে সাপোর্ট দিয়ে যাচ্ছে। ওই যে বলছি না, ব্রঙ্কিয়াল বৃক্ষ আঙুর গাছ, তার ওই যে ওই গাছের প্রত্যেকটা আঙুরই হচ্ছে এক একটা অ্যালভিওলাই, এভাবে কল্পনা করবা। ঠিক আছে? আঙুরের আবরণ বা পর্দাটাই হচ্ছে কি ট্রাবেকুলি। হ্যাঁ, ঠিক আছে। এখন এটার এটা যে ছোটকাল থেকে খেয়াল করো, এটার মধ্যে অক্সিজেন ঢুকতেছে, আবার কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, তাই না? এটা থেকে আসলে বেসিক্যালি। ঠিক আছে? তো একবার এটা তো একটা বেলুন আসলে। তো এটা একবার ছোট হচ্ছে, আরেকবার ফুলতেছে। একবার ছোট হচ্ছে, আরেকবার বড় হচ্ছে। ঠিক আছে? তো এতে এর প্রচুর কি শক্তি খরচ হচ্ছে, ফেটে যাওয়ার একটা প্রবণতা হইতে পারে। এটা যেন না ফেটে যায় সেজন্য এই সারফেক্ট্যান্টটা কাজে লাগে। এখন মজার ব্যাপার হচ্ছে, সারফেক্ট্যান্ট না চিনলেও আমরা তো সার্ফ এক্সেল চিনি। হুম? সার্ফ এক্সেল, সার্ফ এক্সেল একটা কি ডিটারজেন্ট। সো ওভাবে মনে রাখবা, সার্ফেক্টেন্ট সার্ফ এক্সেল এটা ডিটারজেন্টের অনুরূপ। ঠিক আছে? বাস এটাই, আর কিছু না। আর এটা ক্ষরণ হয় কোথা থেকে, এটা ইজিলি মনে রাখতে চাইলে মনে রাখতে পারো সা থেকে স। সার্ফেক্টেন্ট ক্ষরণ হয় সেপ্টাল কোষ থেকে, এইটুকুই। হ্যাঁ, আর এটার ক্ষরণ শুরু হয় 23 সপ্তাহ। আসলে 23 সপ্তাহ মানে প্রায় 6 মাস। মানে মায়ের পেটে আমরা যখন ছিলাম তখন 23 সপ্তাহের আগ পর্যন্ত এটা ক্ষরণ হয় নাই। 23 সপ্তাহ পর্যন্ত পরে এটা ক্ষরণ হয়েছে, বা 6 মাস পরে এটা ক্ষরণ শুরু হয়েছে। তখন আমাদের ফুসফুস কার্যকারিতা শুরু করছে, অর্থাৎ নিজে নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারছি এই 6 মাস পরেই, যখন এই অ্যালভিওলাসের ভেতর বা ফুসফুসের ভেতর সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়েছে। ঠিক আছে? সো 23 সপ্তাহ আগে যেহেতু এটা তৈরি হয় নাই, তার মানে 24 সপ্তাহের আগে, 23 সপ্তাহের পরে ক্ষরণ হয়েছে, তার মানে কি 24 সপ্তাহ। 24 সপ্তাহের আগে যেহেতু তোমার সারফেক্টেন্ট ক্ষরণ হয় নাই, সারফেক্টেন্ট ক্ষরণ না হলে তো ফুসফুস কাজ করবে না, এটা তো ওর ভেতরে কি শক্তি, সংকোচন প্রসারণের শক্তিটা দেয়। ঠিক আছে? সো এটা যেহেতু 24 সপ্তাহের আগে ক্ষরণ হয় না আলটিমেটলি, সুতরাং এর আগে তুমি শ্বাস প্রশ্বাস স্বাধীনভাবে নিতে পারো নাই। সুতরাং 24 সপ্তাহের আগে তুমি স্বাধীন কি ভ্রূণ, মানব ভ্রূণ স্বাধীন অস্তিত্ব নয়। ঠিক আছে? এটাই। তাইলে ততক্ষণ দিন পর্যন্ত তুমি মায়ের অধীন, স্বাধীন নয়। ঠিক আছে? তাহলে 24 সপ্তাহ মানে আলটিমেটলি কয় মাস? 6 মাস। হ্যাঁ, এটা মনে রাখবা, 6 মাস। ওকে। আর এটার সারফেক্টেন্টের কাজটা আমরা বলছি কম, এটা মনে রাখবা কম পরিশ্রমে সংকোচন প্রসারণ করে, ওই যে ফুসফুস সংকোচন প্রসারণের শক্তি দেয়। ঠিক আছে? এটাই মনে রাখবা। ওকে। আর অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বিনিময়ে সাহায্য করে, এটা তো ফুসফুসে যা থাকবে তা সবাই এই কাজটাই করবে। ঠিক আছে? এটাই।
আরে সার্ফেক্টেন্ট, শোনো সার্ফেক্সেল কিন্তু দেখো, আমরা আরেকটা জিনিস জানি এখন, এই যে করোনার কারণে আমরা, সরি সরি সরি, আচ্ছা, করোনার কারণে আমরা জানছি যে করোনার জীবাণু থেকে বাঁচতে হলে আমরা হয়তো সার্ফ এক্সেল বা ডিটারজেন্ট স্প্রে করলেও করোনা জীবাণু মরে যাবে। সো আসলে আমরা বুঝছি হ্যান্ড ওয়াশ বা সার্ফ এক্সেল বা সাবান, এদের সবারই, সব ডিটারজেন্টের একটা ক্ষমতা আছে কি জীবাণু ধ্বংস করার। এবার বোঝা গেছে ব্যাপারটা, ইজিলি মনে রাখবা, হ্যাঁ। আচ্ছা, এবার শ্বসনতন্ত্রের কাজ, এগুলো তোমাদের হোমওয়ার্ক, একদম ইজি। এই যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, যা বলছি তাই। এখানে তোমাদের জন্য শব্দ তৈরি করে, ঠিক আছে, এগুলো আমরা জানি। আর এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহনের সময় তাপমাত্রাও কিছু বেরোয়। কার্বন ডাই অক্সাইড তো একটা গরম জিনিস, আমরা জানি আগুন জ্বালাইলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাই না? সো কার্বন ডাই অক্সাইড গরম জিনিস, এটা বেরোলে কি তাপমাত্রাও নির্গত হয়, সো তাপমাত্রা বজায় থাকে। আর একটা জিনিস কি তুমি জানো, এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পানি সাম্য রক্ষা। তুমি যে প্রতিবার নিঃশ্বাস ত্যাগ করতেছো, হ্যাঁ, প্রতি নিঃশ্বাস ত্যাগের সাথে সাথেই তোমার কিন্তু কি নিঃশ্বাসের সাথে কি যাচ্ছে, পানি যাচ্ছে। এবং সেটার পরিমাণ 400 থেকে 600 ml, মানে প্রায় 500 ml। এভারেজ কত ml? 500 ml, মানে প্রায় হাফ লিটার। অর্থাৎ শুধু নিঃশ্বাসের মাধ্যমেই, শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই তুমি হাফ লিটার পানি হারাচ্ছ। বুঝতে পারছো ব্যাপারটা? অথচ তুমি দেখা যায় হাফ লিটার পানি খাও না দিনে। এটা যেন না হয়, অনেক প্রচুর পানি খাওয়া, হ্যাঁ, মিনিমাম 2.5 লিটার। ওকে, এবার আসো, হ্যাঁ, এটা 1 নম্বর পোলটা দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। ফার্স্ট আনসার করো। এটা তো আসলে খুব ইজি, কিছু বলবো না, তোমাদের উপর ছেড়ে দিলাম। আচ্ছা, রেজাল্ট দেখো তোমরা, 81% সঠিক অ্যান্সার দিছো, ঠিক আছে। সো এটা আসলে ভালোই দিছো, A+ পাইছো। এই যে অ্যাডামস অ্যাপেল বলছি না, ছেলেদের এটা কোথায় থাকে, গলার কোথায় ধরে দেখাইছি, স্বরযন্ত্র বা ল্যারিংসে, ঠিক আছে। ওকে, আচ্ছা। আর এগুলো রিটেনের কোশ্চেন, এগুলো সবই আমরা দেখছি। অলফ্যাক্টরি কি মনে আছে তো? অলফ্যাক্টরি, হ্যাঁ, গন্ধ, বলছিলাম না ফ্যাক্টরিতে গন্ধ আসে, তাহলে গন্ধ না। আর অ্যালভিওলাস তো পড়লাম আমরা, সারফেক্টেন্টও কাজ দেখলাম। ওকে, আচ্ছা। ও তোমরা রিটেন নিয়ে অনেক কোশ্চেন থাকে, ঢাকা ভার্সিটি রিটেন। সো এই যে রিটেনের কোশ্চেন আমরা স্লাইডে দিয়ে রাখছি, প্যারা নিও না, আরো কোশ্চেন থাকবে রিটেনের, হ্যাঁ। আর এমসিকিউ তো তোমাদের পরীক্ষায় হয়। আর রিটেন এমসিকিউর কোশ্চেন কি, সে অনুযায়ী তোমরা রেগুলার পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবে, এটাই আমার অ্যাডভাইস। আর আমরা স্লাইডে প্রতিদিন আলাদা করে অ্যাডভাইস দিব না, যেগুলো আমি দাগাই দিব, যেগুলো বলবো হাইলাইট করব, সেগুলাই বেশি ইম্পর্টেন্ট, সেগুলাই বেশি বেশি পড়তে হবে, হ্যাঁ। আরেকটা ব্যাপার কি বলছি, বলছি যে স্লাইডে তাছাড়াও তোমাদের জন্য রিটেন কোশ্চেন অ্যাড করা আছে, ওগুলোও দেখে ভালো করে পড়ে নিবা, ব্যাস হয়ে গেল, তোমাদের সব প্রবলেম সলভ, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো প্রশ্বাস নিঃশ্বাস, এখন আসো প্রশ্বাস নিঃশ্বাস। নর্মালি শোনো, তুমি আমি আমরা কিন্তু, মানে আমরা এখন যারা ক্লাস নিচ্ছি, আমি নিচ্ছি বা তোমরা করতেছো, আমরা সবাই মিনিটে 14 থেকে 18টা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। ওকে, কিন্তু বাচ্চাদেরটা দেখো তো, কত মিনিটে 40 বার, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। সো এটা মনে রাখবে এভাবে, বতে বাচ্চা, বতে কি বেশি, তাহলে বাচ্চাদের বেশি, অনেক বেশি, হ্যাঁ, আমাদের প্রায় দ্বিগুণেরও বেশি। আমরা যদি 18টাও নিই, 18 × 2 = 36, তাও না, তারও বেশি। হ্যাঁ, বাচ্চাদের এমনি কোলে নিলেই বুঝবা, হ্যাঁ। বাচ্চা কোলে নিছো না, নিজের বাচ্চা না হলেও নিজের ছোট ভাই বোন বা নিজের খালাতো ভাই বোন নিছো না, হ্যাঁ, ওদের কোলে নিবা, আজকে কোলে নিয়ে গুনবা, তুমি ঘড়ি ধরে গুনবা কয়টা দেয়, ঠিক আছে। ওটাই তোমার আজকের টাস্ক, প্র্যাকটিক্যাল টাস্ক দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। এরপরে শ্বসন কেন্দ্র, শ্বসন কেন্দ্র নিয়ে তোমাদের প্যারা হয়। সো এখানে বলি, শ্বসন কেন্দ্র, আমাদের প্রধান শ্বসন কেন্দ্র কিন্তু মেডুলা। তো এটা মনে রাখবা, ময়কার মেডুলা, ময়কার মেইন, ব্যাস। তাহলে ময়কার মেডুলা, ময়কার কি মেইন, ব্যাস। তাহলে প্রধান শ্বসন কেন্দ্র, মেইন শ্বসন কেন্দ্র মেডুলা, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে পন্স হচ্ছে বাকি কাজটা করে, ব্যাস, আর কিছু না। আর এরপরে আসো, একটা হচ্ছে নিঃশ্বাস শুরুর কাজ করে আরেকজন। তাহলে দেখো, এটা মনে রাখবে কিভাবে, একদম ইজি।
নিতে নিঃশ্বাস, আর সেটার কন্ট্রোলারকে নিউমোটক্সিক কেন্দ্র, মানে নিতে নিউমোটক্সিক, নিতে কি নিঃশ্বাস শুরু করে, তাহলে নিঃশ্বাস শুরু করে কি নিউমোটক্সিক কেন্দ্র, নিউমোটক্সিক কেন্দ্র। হ্যাঁ, তাহলে অ্যাপনিস্টিক বাকি কি করে, নিঃশ্বাস বাদ দিলে আর কি রইলো, প্রশ্বাস, ব্যাস। তাহলে মেডুলা মেইন শ্বসন কেন্দ্র, ময়াকার মেডুলা, ময়াকার মেইন শ্বসন কেন্দ্র, ঠিক আছে। আর এরপরে আমরা নিঃশ্বাস কি মনে রাখবো, নিতে নিঃশ্বাস, আর নিতে নিউমোট্যাক্সিক কেন্দ্র। তাহলে নিউমোট্যাক্সিস কেন্দ্র কি কেন্দ্র কন্ট্রোল করে, নিতে নিঃশ্বাস, নিতে নিউমোট্যাক্সিক কেন্দ্র নিতে নিঃশ্বাস কন্ট্রোল করে বা নিঃশ্বাস শুরু করে। তাহলে অ্যাপনিস্টিক কেন্দ্র বাকি কি করে, বাকি রইল প্রশ্বাস, সেটাই করবে। ওকে, আচ্ছা, ওকে, নেক্সট। আর আর হচ্ছে এখানে শ্বাস প্রশ্বাসের পেশির নাম তোমরা সবাই জানো, ইন্টারকোস্টাল আর ডায়াফ্রাম পেশি। হ্যাঁ, আর স্নায়ু হচ্ছে ভেগাস আর ফ্রেনিক। এখানে একটা জিনিস আমি তোমাদের একটা জিনিস শিখাই দিই ভাই। ধরো তোমাকে জিজ্ঞেস করলো রক্তচাপ নিয়ন্ত্রণের স্নায়ুকে, তারপরে খাদ্য পরিপাকের স্নায়ুকে, হ্যাঁ, তারপরে শ্বসনের স্নায়ুকে, অপশনে যদি ভেগাস দেখো, যে কোনো ডান বাম ভাববা না, এটা দাগায় দিয়ে আসবা। ভ্যাগাস হচ্ছে সবচেয়ে কি বিস্তৃত স্নায়ু, যে কোনো কিছুতে ভ্যাগাসের নাম থাকবে, যে কোনো কিছুতে। এটা হচ্ছে শর্টকাট এমসিকিউ। মানে আমি যখন, মানে স্পেশালি তোমরা নিজেরা নিজেরা এক্সাম দিতে দিতে একটা সময় ফিল করবা যে যে কোনো স্নায়ু, মানে যে কোনো কিছুর কাজে অপশনে ভ্যাগাসই অ্যান্সার আসতেছে। তো একটা সময় আমি আর স্নায়ু নিয়ে পড়ি নাই, কোশ্চেনে যাই পাইছি, কাজও দেখি নাই, ফার্স্ট দেখা দিয়ে আসছে ভ্যাগাস। আর এজন্যই কিন্তু অ্যাডমিশনে খুব দ্রুত অ্যান্সার করতে পারছি, খুব ফাস্ট তোমার আগাই গেছি। এবং মানে ইউজুয়ালি যেটা হয় যে অ্যাডমিশনে তোমার সবাই 1 ঘন্টা টাইমের মধ্যে 100টা এমসিকিউ দাগাতে পারে না। আমাদের সময় সিস্টেম কথা বলতেছি, আমি 1 ঘন্টা না, আমি অলমোস্ট 50 মিনিটেই সবগুলা দাগাই ফেলছিলাম, ঠিক আছে। অ্যান্ড মেডিকেলও একই কাজ করছিলাম। সো মেডিকেলে 332তম হয়েছিলাম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। ওকে, সো এখন অ্যাডমিশনে ভালো করার একটা ওয়ে হচ্ছে তুমি কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার প্রশ্ন না দেখে যদি করে দিতে পারো, এটা বেস্ট। সো ইন দ্যাট কেস তুমি যদি কোনো সময় অপশনে ভ্যাকেন্স দেখো, দাগাই দিয়ে আসবে, শেষ, আর কোনো কথাই নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট ইন্টারকোস্টাল আর ডায়াফ্রাম পেশি আমরা দেখব। এই যে এখানে, এই যে এই যে অন্তর্বর্তী এই পেশিগুলা আমাদের, আমরা বুকের খাঁচা বা বক্ষপিঞ্জর নামে চিনি, এই পেশিগুলো হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। হ্যাঁ, তো এগুলো তো বুঝতেই পারতেছো, এখানে যেহেতু ফুসফুস থাকে, সো এখানের ইন্টারকোস্টাল পেশি কি করবে আমাদের, হ্যাঁ, আমাদের কি করবে, শ্বাস প্রশ্বাসে সহায়তা করবে। আর এই যে নিচের, এটা হচ্ছে ডায়াফ্রাম পেশি, ডায়াফ্রাম পেশি এই যে এই নিচে, বক্ষ পিঞ্জরের নিচের পেশিটা ডায়াফ্রাম পেশি, বাঁকা বাঁকা পেশি ডায়াফ্রাম পেশি, ঠিক আছে, বাস। তাহলে এই ইন্টারকোস্টাল পেশি, এই ডায়াফ্রাম পেশি, এই দুইজন হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে। ওকে, এবার আসো শ্বাসরঞ্জক। শ্বাসরঞ্জক, আমরা হিমোগ্লোবিনের নাম তো জানি, তাই না। আগে আসো অন্যান্য শ্বাসরঞ্জকের নামগুলো জানি, এটা এমসিকিউতে আসে। হ্যাঁ, দেখো, শ্বাসরঞ্জক সবগুলোর নাম কিন্তু হিমো দিয়ে শুরু, হিমোগ্লোবিন, সায়ানিন, ইরিথ্রিন। তাহলে হিমোগ্লোবিন, সায়ানিন, ইরিথ্রিন, আমি জানি এই তিনটা নামে শুরু হিমো দিয়ে, এই তিনটার নাম তোমরা পারবা, এমসিকিউতে অ্যান্সার করতে পারবা, এটা ওরাও জানে। সো অপশনে হিমো দিয়ে কোনো অপশন থাকবে না, বাকি যেটা আছে এটা বেশি ইম্পর্টেন্ট, ক্লোরোক্লুরিন। হ্যাঁ, তো এইটা পরীক্ষা আসে, সো এইটা অনেকে ভুল করে। তো এটা কেমনে মনে রাখবা, এটাই বলি, শোনো। একটা জিনিস কি, আমরা একটা জিনিসের নাম শুনছি না, কি, ক্লোরোফিল। ক্লোরোফিলের রং কি ছিল, সবুজ। সেটাও তো একটা রঞ্জক, সবুজ একটা কি রঞ্জক, তাই না। এবং ক্লোরোফিল কিন্তু সবুজ রঞ্জক, যেটা সালোক সংশ্লেষণ করে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে। তো ওইখানেও কিন্তু একটা গ্যাস আদান প্রদানের ব্যাপার আছে। সো ক্লোরোফিল মানে রঞ্জক বললেই ক্লোরো শব্দটা চলে আসবে, সিম্পলি এটাই বুঝাইতে চাইছি। আর এই শ্বাসরঞ্জক তো গ্যাস আদান প্রদানেরই একটা ব্যাপার। সো গ্যাস আদান প্রদান বললেও কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোফিল আসে, প্রাণীদের ক্ষেত্রে ক্লোরোক্লোরিন, ব্যাস, এটা মনে রাখার হবে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে একটা রঞ্জক হচ্ছে ক্লোরোফিল, সবুজ রঞ্জক। আর প্রাণীদের ক্ষেত্রে একটা রঞ্জক হচ্ছে কি, ক্লোরোফিলের জায়গায় ক্লোরোক্লোরিন। উদ্ভিদের ক্ষেত্রে ওটা কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে সালোক সংশ্লেষণ করে, প্রাণীদের ক্ষেত্রে সেটা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময়ের মাধ্যমে কি করে, হুম, শোষণ করে। সো এটা মনে রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, ব্যাস, ঠিক আছে। আর হচ্ছে এখানে হিমোগ্লোবিনে লৌহ কত পার্সেন্ট, 33.33%। এটা মনে রাখতে হবে, এটা মনে না রাখলে পাস হবে না, ফেল। এটা মনে রাখলেই পাস হবে, এটা মনে রাখলে কি হবে, পাস হবে। এখন বলো, এই পাস মার্ক কত, 33 না। সো দেখো, এটা পার্সেন্টেজটা আসলে 33, পাস মার্ক 33 মার্ক।
ওকে, তাহলে বোঝা গেছে। তাহলে হিমে লৌহের পরিমাণ জানলে পাস হবে। ওকে, আচ্ছা এবার আসো গ্যাসীয় পরিবহন। গ্যাসীয় পরিবহন মানে আমরা, এটা তো মুখস্থের কিছু নাই। একটা হবে অক্সিজেন পরিবহন, আমরা জানি আমাদের শ্বাস প্রশ্বাসে আমরা অক্সিজেন আর কি পরিবহন করি, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করি, তাই না? এখন আসো, এই অক্সিজেন পরিবহনটা খুব একটা ইম্পর্টেন্টও না, খুব একটা মানে কঠিনও না, একদম ইজি। অক্সিজেন পরিবহনের একটা হচ্ছে ভৌত দ্রবণ, মানে হচ্ছে আসলে পানির সাথে, ভৌত দ্রবণ মানে পানির সাহায্যে পরিবহন। দেখো, প্রতি 100 ml রক্তে, মানে রক্তের কি তরলে আর কি, তরল রক্তে 0.2 ml অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবহন হয়, যেটার টোটাল পার্সেন্টেজ ওরা বইয়ে 2% দিছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এখানে। তাহলে পানির সাথে, তাহলে পানির মতো সহজ, এটা মনে রাখবে, অক্সিজেন পরিবহন পানির মতো সহজ, অর্থাৎ এটা শুরুটাই হচ্ছে পানির সাহায্যে, অর্থাৎ ভৌত দ্রবণ রূপে পরিবহন, যেটা 2%, যেটা কত পার্সেন্ট, 2%। আর রাসায়নিক যৌগ রূপে অক্সিজেন পরিবহন 98%। আচ্ছা, রাসায়নিক যৌগ রূপে যে অক্সিজেন পরিবহন, হ্যাঁ, এটা তো আমার মনে হয় মানে জন্মের সাথে সাথে আমরা জানি যে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, তাই না? অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে কি যৌগ তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন। এটা তো মনে হয় না আলাদা করে পড়ার, মানে নতুন করে বলার কিছু আছে। সো এটা আমরা অ্যাজ ইউজুয়াল জানি, ওটাই ঠিক আছে। সো অক্সি হিমোগ্লোবিনের সংকেত হচ্ছে কি, HbO2, ঠিক আছে, ব্যাস। আচ্ছা, এরপরে আহ গ্যাসীয় পরিবহন, অনেকে অন্য কালার চাচ্ছে, সৌরভ সারোয়ার অন্য কালার চাচ্ছে। আচ্ছা, অন্য কালার তোমাদের লাল পছন্দ না নাকি, বিপদ সংকেত মনে হয়? আচ্ছা, ওকে, আপাতত অন্য কালার হচ্ছে, দেখবে শেষে মানে লাল কালারটা হাইলাইট করবে স্লাইডটা সামনাসামনি যখন পাবা আর কি, পিডিএফটা। আমি তো জানি, যাই হোক তারপরেও দিলাম, তোমার পছন্দ অন্য কালার। একজন ব্লু চাচ্ছে, ব্লু কালার পছন্দ না, ব্লু কিছু পছন্দ কি জানি। আচ্ছা, এখন আসো যে আমরা কার্বন ডাই অক্সাইডের পরিবহনে যাই। দেখো, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহন একদম ইজি। ওই অক্সিজেন পরিবহন শুরু হয়েছিল ভৌত দ্রবণ রূপে, অর্থাৎ কার সাহায্যে আমরা জানি, পানির সাহায্যে, ঠিক আছে। সো এই কার্বন ডাই অক্সাইড পরিবহনও দেখো এই ভৌত দ্রবণ রূপে, মানে কি পানির সাহায্যে, দেখছো পানির সাথে বিক্রিয়া করে, এটাই ভৌত দ্রবণ রূপে, আর কিছুরই দরকার নেই এখানে। ওকে, আর হচ্ছে আমরা এটার পার্সেন্টেজটা 5%, এটা মনে রাখবা। পানি 5, পানির সাথে কত, 5, পানি 5, ঠিক আছে। আর কার্বামিনো যৌগরূপে, শোনো কার্বামিনো যৌগরূপে মানে কি, ওই সিম্পল, একটু আগে আমরা অক্সিজেনেরটা দেখছি না, পানি বাদে বাকিটা কিসের সাথে ছিল, হিমোগ্লোবিনের সাথে। এখানে ওই পানির পরেরটাই হিমোগ্লোবিনের সাথে। কার্বামিনো যৌগ রূপে মানে কি, কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, দেখছো একই কথা, কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, এটা একটা যৌগ রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়। তাহলে ইজি, দেখো অক্সিজেনেরটাও ছিল পানি আর হিমোগ্লোবিন, কার্বন ডাইঅক্সাইডেরও একটা পানি আর একটা কি, হিমোগ্লোবিনের সাথে। ওকে, আচ্ছা, আর কি, দেখো হিমোগ্লোবিন আবার একটা প্রোটিন, এটা তো আমরা জানি হিমোগ্লোবিন একটা প্রোটিন। সো মানে কার্বন ডাইঅক্সাইডের আরেকটা যৌগের নাম দেওয়া হয়েছে কি, ওখান থেকে মনে রাখবা, কার্বামিনো প্রোটিন। তাহলে হিমোগ্লোবিনও একটা প্রোটিন, আবার অন্যান্য প্রোটিন, সব প্রোটিন মিলে আরেকটা যৌগরূপে পরিবহন হতে পারে, কার্বামিনো প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, এটা 27%। আর বাকিটা, বাকিটাই বাইকার্বনেট, এটা সবচেয়ে বেশি পরিমাণে পরিবহন হয়। তো দেখো, কার্বন ডাই অক্সাইডে একটা কার্বনেট, এই যে কার্বন থেকেই এই দেখো এই কার্বন শব্দটা চলে আসছে পুরোপুরি, ঠিক আছে, পুরোপুরি মিল আছে। সো কার্বন ডাই অক্সাইডের এই কার্বন যেটা, তার সবচেয়ে বেশি পরিবহন হবে হচ্ছে কার্বনেট, কার্বনেট যৌগরূপে। এটা এভাবে মনে রাখবা যে কার্বন ডাই অক্সাইডের কার্বন লিখতে যে ওয়ার্ড গুলা লাগে, সেইটার যে যৌগ, সেইটা রূপে সর্বোচ্চ পরিবহন হয়। ওকে, আচ্ছা, ওকে, তো কার্বনেট রূপে, তো এটা বাইকার্বনেট রূপে, বাইকার্বনেট মানে আমরা জানি HCO3-, তাহলে বাইকার্বনেট যৌগ রূপে। এখন বাইকার্বনেট রূপে দুইটা রূপে, একটা সোডিয়াম একটা পটাশিয়াম। দেখো, বাইকার্বনেট বলতেই সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট, এই দুইটা জিনিস মুখস্থ করার কিছুই নাই। দেখো,
বাইকার্বনেট বলতে কমন দুইটা বাইকার্বনেট, কমন দুইটা মৌলের নাম কি চলে আসে? সোডিয়াম, আরেকটার নাম কি চলে আসে? পটাশিয়াম। সো ওই দুইটা বাইকার্বনেট রূপেই পরিবহন হবে, একদম ইজি। তাহলে আমরা বাইকার্বনেট রূপে যে পরিবহন, এটা কিন্তু কঠিন কিছু না, একদম কমন দুইটা বাইকার্বনেট, সোডিয়াম আর পটাশিয়াম, অতি পরিচিত এই দুইটা বাইকার্বনেট রূপেই সবচেয়ে সহজে পরিবহন হয়। এখন এখানে যে এমসিকিউটা আসে সেটা হচ্ছে কোন বাইকার্বনেট রূপে কার মাধ্যমে। তো এটা ইজি, একদম ইজি করে মনে রাখো যে কে পটাশিয়াম, কে এটা হচ্ছে কণিকা, তাহলে কে তে কণিকা, তাহলে লোহিত কণিকার মাধ্যমে কোন বাইকার্বনেট, তাহলে রক্তের তো একটা অংশ হচ্ছে তরল অংশ বা প্লাজমা, তাহলে প্লাজমার মাধ্যমে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আর লোহিত রক্ত কণিকা, কণিকার ক দিয়ে মনে রাখবা কে, কে মানে পটাশিয়াম বাইকার্বনেট, তাহলে পটাশিয়াম বাইকার্বনেট রূপে পরিবহন হয় কিসের মাধ্যমে? লোহিত কণিকার মাধ্যমে। আর সোডিয়াম বাইকার্বনেট রূপে বাকিটা অর্থাৎ প্লাজমার মাধ্যমে। ওকে, বা এটা এভাবে মনে রাখতে পারো, আমরা কমন একটা ওষুধ খাই না পা, তাহলে এনএতে না সোডিয়াম, পাতে প্লাজমা, এভাবেও মনে রাখতে পারো। ঠিক আছে। আর ইসমাম জিজ্ঞেস করছে এখানে 97% হয়, বাকি 3% কিভাবে হয়? বাকি 3% আসলে আদার্স অন্যান্য যে কোনো যৌগের সাথে কার্বন ডাই অক্সাইড পরিবহন হইতে পারে বা স্বাধীনভাবে যাইতে পারে। ঠিক আছে, যে কোনো কিছুতে একটা লস আছে। দেখো তুমি যদি তোমার মানে কি বলবো 1 লিটার দুধ গরম করো, কিছু কিন্তু উড়ে যাবে। হুম, এক এক লিটার পুরোপুরি পাবে না, হয়তো 900 গ্রাম টিকে যাবে। এখানেও সেম, 100% কখনোই পাবা না তুমি কোনো কিছুতেই। হ্যাঁ, 3% 1% নষ্ট হবে। ওকে, এবার ক্লোরাইড শিফট। শোনো, ক্লোরাইড শিফট নিয়ে অনেকে প্যারা খাও, প্যারা খাওয়ার কিছু নাই। দেখো আমরা বলছি যে আহ, এখানে বাইকার্বনেট যে পরিবহন হবে সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট রূপে। হ্যাঁ, তো পটাশিয়াম বাইকার্বনেটটা কোথায় থাকবে? লোহিত রক্তকণিকায়। তাহলে এইটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি, তাই না? আর লোহিত রক্তকণিকা কোথায় ভাসমান থাকে? প্লাজমা বা রক্তরসে। তাহলে এই জায়গাটা হচ্ছে, খেয়াল করো, আমি সবুজ যে অংশটা সবুজ, এটা হচ্ছে প্লাজমা বা রক্তরস বা পানি। ঠিক আছে। আর গোল যেটা আছে এটা তো লোহিত রক্তকণিকা। এখন যেটা হয় এই কার্বন মানে কার্বন ডাই অক্সাইড পরিবহনে যেটা মনে রাখবা, ক্লোরাইড শিফট মানে হচ্ছে, দেখো নামই লেখা আছে ক্লোরাইড শিফট, ক্লোরাইড মানে তো ক্লোরাইড। আর শিফট মানে কি বলতো? আমরা কথায় কথায় বলি না বাসা শিফট, শিফট মানে কি তাইলে? হ্যাঁ, শিফট মানে স্থানান্তর, স্থানান্তর। এই শব্দটা জানলে কিন্তু এই জিনিসটা তোমাদের জন্য ইজি হয়ে যায়। একটা জিনিস বুঝতে পারছো? ক্লোরাইড শিফট নাম শুনলে কি জানি কঠিন কিছু মনে হয়, আসলে খুব ইজি। ক্লোরাইড মানেই তো ক্লোরাইড। আর শিফট মানে স্থানান্তর, বলি না আমি অফিস শিফট করছি, বাসা শিফট করছি, বা ব্যাচ শিফট করো তোমরা অনেকে। হ্যাঁ, হ্যাঁ, আদনান ভাইয়ার ব্যাচে শিফট করব আমি, বা অমুক ভাইয়ার ব্যাচে শিফট করতে চাই। শিফট মানে কি? স্থানান্তর। সো ক্লোরাইড শিফট মানে ক্লোরাইড, ক্লোরাইড স্থানান্তর। এখন ক্লোরাইডে যাওয়ার জায়গা আছেই দুইটা, সেটা আমরা বুঝতে পারতেছি। একটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা, আরেকটা জায়গা কি এর আশপাশে? প্লাজমা। সো মানে ক্লোরাইড কোথা থেকে কোথায় যাবে? দেখো একটা জিনিস তো বোঝাই যাচ্ছে যে প্লাজমা হচ্ছে কি মানে প্লাজমা হচ্ছে ছড়ানো ছিটানো, কোনো ঘর নাই, কিন্তু সুসজ্জিত ঘরটাকার আরবিসি দেখছো, একটা সুন্দর গোল কোষ। হ্যাঁ, ঘর। এখন সবাই তো সুন্দর ঘরে ঢুকতে চায় নাকি রাস্তায় পড়ে থাকতে চায়? চায় না। প্লাজমায় পড়ে থাকা মানে আসলে রাস্তায় পড়ে থাকা। হ্যাঁ, এখানে কোনো আলাদা জায়গা নাই। হ্যাঁ, পুরো রক্তনালী জুড়েই কিন্তু প্লাজমা, রক্তনালী পুরোটা জুড়ে ছড়ায় ছিটায় থাকবে প্লাজমা। এটা কিন্তু রক্তনালী, এই যে এটা, এটা রক্তনালী, এই দাগটা। তো রক্তনালী জুড়ে ছড়ায় ছিটে আছে প্লাজমা, মানে এটা একটা রাস্তা। হ্যাঁ, তো ক্লোরাইড কি ওপেন রাস্তায় টোকাইয়ের মতো পড়ে থাকবে, নাকি সুন্দর একটা জায়গায় ঢুকতে চাইবে? সুন্দর একটা জায়গায় লোহিত কণিকার ভেতর ঢুকতে চাইবে, সুন্দর ঘরে। সো এটাই হচ্ছে ক্লোরাইড শিফট। আমরা বাসায় শিফট করি, ক্লোরাইডও বাসায় শিফট করে, বাসা মানে লোহিত রক্তকণিকার ভেতর। সো বুঝা গেছে ব্যাপারটা? ওকে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা খুব ইজি হয়ে গেল না? ক্লোরাইড শিফট মানে ক্লোরাইড বাসায় শিফট করবে, তার বাসা মানে এখানে আসলে আরবিসি বা লোহিত রক্তকণিকা, যেহেতু এটাই সুন্দর গোল গঠন হিসেবে আছে। ঠিক আছে, ব্যাস। আচ্ছা, এখন আসো যে এটাই ক্লোরাইড শিফট, ক্লোরাইড আয়ন প্লাজমা থেকে লোহিত রক্তকণিকায় ঢুকবে অর্থাৎ বাসায় ঢুকবে। এটার আরেক নাম কিন্তু হ্যামবার্গার শিফট, হ্যামবার্গ বা হ্যামবার্গার শিফট। এটা বইয়ের ভাষায় এটা হ্যামবার্গার শিফট। তো এটা কিন্তু মনে রাখো, হ্যামবার্গার কোনো বার্গার নয়, ক্লোরাইড শিফটের আরেক নাম। এটার আবিষ্কারক বিজ্ঞানী ছিল হ্যামবার্গার, সেই হিসেবে এটার নাম করা হয়েছে হ্যামবার্গ বা হ্যামবার্গার শিফট। ঠিক আছে। কোন পরীক্ষা যেন দেখছিলাম হ্যামবার্গার শিফট কি এটা আসছিল পরীক্ষায়, তো একজন লিখছে হ্যামবার্গার দোকান থেকে আমার বাসায় শিফট করাকে অর্থাৎ নিয়ে আসাকে বলা হয় হ্যামবার্গার শিফট। না, নট লাইক দ্যাট। ওকে, আচ্ছা। এবার
লেটস প্র্যাকটিস। দেখি এই পোলটাও দিয়ে দিই না তোমাদের। ফার্স্ট অ্যান্সার দেখি এটা কতজন পারে। এর মধ্যে ঐশী জিজ্ঞেস করছে শ্বাস প্রশ্বাসের রাসায়নিক নিয়ন্ত্রণটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট কিনা। শ্বাস প্রশ্বাস রাসায়নিক নিয়ন্ত্রণ রিটেনের জন্য আসলে ঢাকা ভার্সিটি রিটেন তোমরা হয়তো বুঝতেই পারো না, এটা হচ্ছে ছোট ছোট রিটেন আসবে, ওইসব রিটেন আসবে না, প্যারা নেওয়ার কিছু নাই। ছোট ছোট রিটেন, হ্যাঁ এমসিকিউ টাইপ রিটেন গুলোই আসবে, বুঝতে পারছো? একটা জিনিস শিওর, আর তোমরা যেহেতু করোনার মধ্যে পড়ছো তোমাদের এক্সাম অনেকক্ষণ ধরে নেবে না, অল্প সময় ছেড়ে দিবে এবং ছোট ছোট কোশ্চেন এক্সাম হবে। হ্যাঁ, অত স্কোপ নাই তো, অত বড় এক্সাম নেওয়ার স্কোপ নাই। আর যাই হোক, তোমাদের এটা হচ্ছে তোমরা ম্যাক্সিমাম মানে 57-8% অ্যান্সার করছো, 2% আসলে 2%। হ্যাঁ, 100 ml 0.2, কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী ওরা যেটা লিখছে 2%। খেয়াল করো, অনেকে 0.2 দেখাইছো, এটা হচ্ছে 100 ml 0.2, ঠিক আছে, কিন্তু টোটাল রক্তের পার্সেন্টেজ অন্য জিনিস। হ্যাঁ, সেটা হচ্ছে কত পার্সেন্ট, 2%। আর 98% কি রূপে, অক্সি হিমোগ্লোবিন রূপে পরিবহন হয়। বুঝাইতে পারছি ব্যাপারটা? তাহলে এইটা যেন আর কনফিউজ না হয়, এই জন্য এমসিকিউটা আসে। এবার আসো শ্বাসনালীর সমস্যা, লক্ষণ ও প্রতিকার। আচ্ছা, আহ, সাদিয়া জিজ্ঞেস করছে ভাইয়া আমাদের কোশ্চেন কি হার্ড হবে? তোমাদের কোশ্চেন নিয়ে পরে অ্যান্সার দিব ব্রেকের মধ্যে। আচ্ছা, তো শ্বাসনালীর সমস্যা লক্ষণ প্রতিকার শোনো। শ্বাসনালীর তো দুইটা অংশ আমরা বুঝে গেছি, ঊর্ধ্ব শ্বাসনালী, নিম্ন শ্বাসনালী। ঊর্ধ্ব শ্বাসনালী কি, ওই যে নাক, দেখো তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা যে নাক কান গলা বিশেষজ্ঞ একসাথে বসে, নাক কান গলা বিশেষজ্ঞ বা ইএনটি স্পেশালিস্ট, শুনছো না, গেছো না কখনো নাক কান গলা বিশেষজ্ঞের সাথে? অর্থাৎ নাকের সাথে কান এবং গলার গভীর সম্পর্ক আছে, এদেরকে ঊর্ধ্বশ্বাসনালী হিসেবে ধরা হয়। আর এর সাথে এখানে একটা জিনিস আছে, সাইনোসাইটিস রোগে অনেকেই ভুগছো কিনা জানি না, বা সাইনাসের সমস্যা। এই সাইনাস হচ্ছে কপালে এবং নাকে থাকে, এগুলো সব মিলে ঊর্ধ্বশ্বাসনালী। আর বাকি হচ্ছে যে শ্বাসনালী থেকে শুরু করে এই যে ফুসফুস, এই পুরোটা হচ্ছে নিম্ন শ্বাসনালী, এটাই। আর ঊর্ধ্ব শ্বাসনালীতে সংক্রমণ, যেটা ঊর্ধ্ব শ্বাসনালীতে থাকে সাইনোসাইটিস, মানে ঊর্ধ্ব শ্বাসনালী একটা রোগ হচ্ছে সাইনোসাইটিস এবং ওটিটিস মিডিয়া। আমরা আজকে ঊর্ধ্ব শ্বাসনালী রোগ নিয়ে বেসিক্যালি পড়বো, ঠিক আছে? আর নিম্ন শ্বাসনালী রোগ হতে পারে ফুসফুসের কোনো সমস্যা, যেমন ফুসফুস ক্যান্সার, বুঝতে পারছো? বা এখন করোনা ভাইরাসও কিন্তু ফুসফুসে আক্রমণ করে, তাই না? সেটাও কিন্তু নিম্ন শ্বাসনালীর রোগ। তাহলে এখন একটা মজার এমসিকিউ নতুন করে শিখাই দিই। করোনা বা এটার নাম কি, কোভিড-19, এটা কিন্তু কি নিম্ন শ্বাসনালীর রোগ, কারণ এটা কাকে অ্যাটাক করে, ফুসফুসে। শিখছো একটা এক্সক্লুসিভ এমসিকিউ, ব্যাস। তাহলে ফুসফুসে যদি কোনো রোগ হয় সেটা হচ্ছে নিম্ন শ্বাসনালী রোগ। এখন করোনা রোগটা তো ফুসফুসে আক্রমণ করে, আমরা জানি শ্বাসকষ্ট হয়, তাহলে সেটা নিম্ন শ্বাসনালী রোগ, ঠিক আছে? আর ঊর্ধ্ব শ্বাসনালী রোগ বাকিগুলো। এবার আসো প্যারান্যাসাল সাইনাস। এই এরা প্যারা দেয়, এজন্যই প্যারান্যাসাল। আসলে প্যারা মানে পাশে, ন্যাসাল মানে নাকের। ন্যাসাল মানে কি, নাকে। আর প্যারা মানে কি, পাশে। নাকের পাশে কিছু, সাইনাস মানে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা। হ্যাঁ, নাক তো এমনি একটা আমরা জানি ফাঁকা জায়গা, এর আশপাশে আরো কিছু ফাঁকা জায়গা থাকে, সেগুলাই প্যারান্যাসাল সাইনাস। এবং ফাঁকা জায়গাগুলো কোথায় থাকে দেখো, এই যে কপালের এখানে একটা মানে ফাঁকা জায়গা আছে, সেটার নাম ফ্রন্টাল সাইনাস, ফ্রন্টে আছে। হ্যাঁ, তারপরে ফ্যানের মতো একটা আছে এই যে ভেতরে, এটা হচ্ছে স্ফেনয়েডাল সাইনাস। হ্যাঁ, এরপরে এখানে তো আমরা জানি ম্যাক্সিলা অস্থি, ম্যাক্সিলারি সাইনাস, বাকিটা এথময়েডাল সাইনাস। এই জায়গায় এথময়েডাল সাইনাস। তাহলে এই 4 জোড়া সাইনাস। সো এখানে আমরা মনে রাখতে পারি কিভাবে, শোনো, এই সাইনাস গুলোর নাম তো পরীক্ষা আসে 4 জোড়া। নাম নাম সাইনাস গুলোর নাম কিভাবে মনে রাখতে পারি, দেখো ইজি একটা ওয়ে দিই। আচ্ছা, আমাদের যে তোমাদের যে মেয়ে ফ্রেন্ড গুলো আছে, হ্যাঁ ডোন্ট মাইন্ড, হ্যাঁ মেয়ে ফ্রেন্ড গুলো আছে, তারা কিন্তু ঠিক খেয়াল করো, মুখে মেকআপ করে না? মুখের এই জায়গাতেই তো মেকআপ করে, পুরো গালেই মেকআপ করে, কিন্তু এই জায়গায় কেমন জানি স্পেশাল একটা মেকআপ করে সাইনাসের জায়গাটায়। হ্যাঁ, এখন মেকআপকে আবার তোমরা যখন তোমাদের কোনো মেয়ে ফ্রেন্ড দেখবা এই জায়গায় বেশি মেকআপ করে আসে, তখন তোমরা বলো বাহ, ভালোই তো ময়দা মেখে আসছিস। হ্যাঁ, ভালোই তো ময়দা মেখে আসছিস। হ্যাঁ, সো তোমরা তখন বলো এই ওর নাম দিয়ে দে ময়দা ফ্রেন্ড। যে বেশি এরকম এইসব জায়গায় মেকআপ করে, সাইনাসের জায়গায় যে বেশি মেকআপ করে, তার নাম কি দিয়ে দিছো? একটু দাঁড়াও, ময়দা বানানটা চেঞ্জ হবে, আবার কেউ মাইন্ড করো না। হ্যাঁ, ময়দা ফ্রেন্ড, কি এ দা ফ্রেন্ড, মনে থাকবে, কি ফ্রেন্ড, ময়দা ফ্রেন্ড। ওকে,
সো মতেই হচ্ছে ম্যাক্সিলারি, এতে হচ্ছে অ্যাথময়েডাল, ফ্রেতে হচ্ছে ফ্রন্টাল, এবং ফ্রেতে হচ্ছে আবার স্ফেনয়েড। বাস, এই চারজনা সাইনাস। সো এটা মনে রাখার একদম ইজিয়েস্ট ওয়ে। হ্যাঁ, সো সেটা কি, সাইনাস মনে রাখবা, যে জায়গায় সাইনাস গুলা থাকে ওই জায়গায় ময়দা বেশি মাখে, সো ওর নাম ময়দা ফ্রেন্ড। ওকে, ওকে। আচ্ছা, একজনের কনসিলার দেই, ওইখানে স্পেশাল মেকআপ, আমি এগুলা চিনি না বলে লাভ নাই। ওইটা তো হাইলাইটার, ওটা ঠিক। আচ্ছা, ময়দা দাও না আমি বুঝছি, কিন্তু দেখো তোমরা রাগ করো না, তোমাদের পড়া মনে রাখার স্বার্থেই দিছি, তাই না? একটা জিনিস তো, মানে এভরিথিং ইজ ফেয়ার ইন কি লার্নিং। সো লার্নিং এর জন্য এভরিথিং ফেয়ার মনে করে শিখে নাও, তোমাদেরই কাজে দিবে। ওকে। আচ্ছা, সাইনোসাইটিস। সাইনোসাইটিস হচ্ছে এই যে সাইনাস গুলার নাম শিখলাম ময়দা ফ্রেন্ডের মাধ্যমে। এই সাইনাস গুলার নাম শিখলাম যে এই সাইনাস গুলার যদি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক দ্বারা আক্রমণ হয়, হ্যাঁ, তখন একটা প্রদাহ হয়, ব্যথা হয় এই জায়গাটায়। বুঝতে পারছো এবার? মেকআপের ওই জায়গাটায়। আশা করি আর কেউ কোনোদিন এই সাইনোসাইটিস ভুলবা না। এই জায়গায় যে এই ব্যাকটেরিয়া, ভাইরাস দিয়ে ইনফেকশন হয় সাইনাসের এই জায়গা, সেই রোগের নামই সাইনোসাইটিস। ঠিক আছে? ওকে। আর প্রকারভেদ আসলে এখানে দুই প্রকার দেওয়া হয়েছে, অ্যাকিউট, ক্রনিক। অ্যাকিউট মানে স্বল্প, স্বল্প সময়ের জন্য বা দ্রুত, অর্থাৎ এটা 4 থেকে 8 সপ্তাহ। আর ক্রনিক মানে কি, দীর্ঘ সময়ের জন্য যেটা হবে, অর্থাৎ 2 মাসের বেশি, এটাই মনে রাখবা। আর সংক্রমণ, এখানে ভাইরাসগুলোর নাম মুখস্থ করার কোনো দরকার নাই। সাইনোসাইটিসের ভাইরাস, ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করার দরকার নাই। আসবে হচ্ছে পরেরটা, ওটিটিস মিডিয়ারটা, ওটা আমরা শিখবো। হ্যাঁ, এখন আসো সাইনোসাইটিসের কারণ আর লক্ষণ। শোনো, করোনার যা যা কারণ আছে এগুলাই সিম্পলি ঠান্ডা, অ্যালার্জি, হ্যাঁ, নাকে পলিপ, মানে ঠান্ডা, নাকের যে সমস্যাগুলো হয়, বা দাঁতের ইনফেকশন, এগুলোর কারণে সাইনোসাইটিস হয়। ঠিক আছে? আর লক্ষণগুলা ওই যে ঠান্ডা লাগলে যা যা হবে এগুলো আমরা জানি। নাক থেকে তরল বেরোবে, সর্দি বেরোবে, মাথা বেরোবে, জ্বর জ্বর ভাব হবে, কাশি হবে। দেখো, ঠান্ডা লাগলে মাথা ব্যথা, জ্বর ভাব, কাশি, সর্দি বেরোনো সবই হয়। সিম্পল, একদম সিম্পলি মনে রাখবা। ওকে। আচ্ছা, কিন্তু মনে রাখতে হবে ময়দা। আচ্ছা, আচ্ছা, এখন আসলে আমরা ওটিটিস মিডিয়াটা শিখবো। আচ্ছা, ওটিটিস মিডিয়া তোমরা অনেকে বুঝো না, একদম সহজ। দেখো, এখানে মিডিয়া মানে কিন্তু মধ্য। হ্যাঁ, আমরা বলি না মিডিয়াম মানে মধ্য, তাহলে মিডিয়া মানে মধ্য, মধ্য। আর ওটো মানে কিন্তু আসলে কান, মানে ইংলিশে তো ইয়ার মানে কান, কিন্তু ল্যাটিন ভাষায় ওটো মানে কান। সো ওটো মানে কি, কান বা কর্ণ। তাহলে মিডিয়া মানে মধ্য, আর ওটো মানে কান, তাহলে ওটিটিস মিডিয়া মানে মধ্যকর্ণের সংক্রমণ, সাইনোসাইটিসের মতোই। ওগুলা দিয়ে সংক্রমণ হবে। এই যে দেখো, এই এটা বহিকর্ণ, এই যে বহিকর্ণ এঁকে দিলাম, এটা বহিকর্ণ, এটা হচ্ছে কানের পর্দা, এরপরে এই জায়গাটা, এই যে এই জায়গাটা মধ্যকর্ণ। হ্যাঁ, মধ্যকর্ণের এখান থেকে একটা নালী গেছে গলার দিকে, এটার নাম ইউস্টেশিয়ান নালী। কি নালী? ইউস্টেশিয়ান নালী, এটার নাম অনেকেই শুনছো। ঠিক আছে? এই যে, এই যে অন্য কালারে দিচ্ছি, সবুজ কালারে যেটা মার্ক করছে এটা হচ্ছে মধ্যকর্ণ। এখান থেকে একটা নালী গেছে গলার দিকে, এটার নাম কি নালী? ইউস্টেশিয়ান নালী। তো যখন এই মধ্যকর্ণের এখানে মিডিয়া বা মধ্যকর্ণের এখানে সংক্রমণ হবে, ওই যে সেম কথা, নাকে সংক্রমণ হলে কি হয়? ঘন হলুদ তরল জমে, এখানেও দেখছো এই যে তরল জমে চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। আর এটা হচ্ছে কি, আক্রমণ, আক্রমণ হয়েছে যে কানের উপর, সেটার অবস্থা। আক্রমণ হওয়া মধ্যকর্ণের অবস্থা। ঠিক আছে? এটা ওটিটিস মিডিয়া, ঘন তরল জমছে। তখন কি হবে সিম্পলি, এটা কখন হবে? ওই যে নাকে সর্দি লাগে যে কারণে, এখানেও সেম। অনেক সময় দেখবা নাকে সর্দি লাগলে কান বন্ধ হয়ে যায়, কারণ নাকের সর্দিটা আসলে গলার সাথে এই যে ইউস্টেশিয়ান নালী দিয়ে সংযুক্ত। বুঝছো? এই যে নিচের এই যে ইউস্টেশিয়ান নালী দিয়ে নাক, কান, গলা সংযুক্ত। এজন্যই কিন্তু নাক কান গলা বিশেষজ্ঞ একজন হয়, তিনটার একটা সংযোগ আছে। তো নাক কান গলা সংযুক্ত। তো নাকের সর্দিটা, ধরো নাক, এই যে নাক, হ্যাঁ, নাকের সর্দিটা গলায় নামলো, গলা থেকে ওটিটিস মিডিয়া, সরি ইউস্টেশিয়ান নালী দিয়ে ঢুকতেছে মধ্যকর্ণে, ঢুকে সর্দিটা কানে জমে গেছে। এই জন্য কি হয় জানো, এই জন্যই কিন্তু তোমার ঠান্ডা লাগলে কিন্তু অনেক সময়, মানে নাকে ঠান্ডা লাগে, কান বন্ধ হয়ে যায়। খেয়াল করছো না ব্যাপারটা? এবার বুঝতে পারছো? আচ্ছা, সো ওটিটিস মিডিয়া বা মধ্যকর্ণের সংক্রমণ, এটার তোমাদের বইয়ে 3টা প্রকার আছে, এখানে 2টা প্রকার, এটা আপডেট, এটাই মনে রাখবা 2 প্রকার। একটা হচ্ছে স্বল্পস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী। আমরা জানি স্বল্পস্থায়ীটা 4 থেকে 8 সপ্তাহ, চার, আর দীর্ঘস্থায়ীটা 8 সপ্তাহের বেশি, আগেরটার মতোই। হ্যাঁ, একটু আগে যেটা বললাম, সাইনোসাইটিসের সময় আর এটা সময়কাল সেম, স্বল্পস্থায়ী, দীর্ঘস্থায়ী। 8 সপ্তাহ কম, 8 সপ্তাহের বেশি, মানে 2 মাসের কম হলে
স্বল্পস্থায়ী, আর 2 মাসের বেশি হলে 8 সপ্তাহ মানে 2 মাস, 2 মাসের বেশি হলে দীর্ঘস্থায়ী। এখন আসো বলছিলাম ওইখানে ভাইরাসের নাম মনে রাখার দরকার নেই, এখানে মনে রাখবা। এখানে ভাইরাসটার নাম মনে রাখবা কি ভাইরাস? রেসপিরেটরি সিনসেশিয়াল ভাইরাস দিয়ে এটা হয়। দেখো এটা তো আলটিমেটলি শ্বসনের চ্যাপ্টার, খেয়াল করছো? তো শ্বসন মানে কি? রেসপিরেশন। সেখান থেকে ভাইরাসটার নাম মনে রাখবা রেসপিরেটরি ভাইরাস। রেসপিরেটরি ভাইরাস, মাঝখানে একটা শব্দ মনে রাখলে রাখো, না রাখলে নাই, কিন্তু এইটুকু মনে রাখলে হবে রেসপিরেটরি ভাইরাস। দেখো এই পড়াটা আছে শ্বসনের চ্যাপ্টারে, আসলে এটা শ্বাসতন্ত্রেরই একটা রোগ। আমরা দেখছি না নাক থেকেই আসলে ইনফেকশনটা কানে আসে, কানে সর্দিটা আসে, ঠিক আছে? সো এটা হচ্ছে নাকের বা শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি রোগ। সো এটা হচ্ছে ভাইরাসটা কি? রেসপিরেটরি ভাইরাস। ওকে। আর ব্যাকটেরিয়াগুলোর নাম কি? দেখো এই শ্বসনতন্ত্রে ঠান্ডা লাগলে আমরা অনেক সময় বলি নিউমোনিয়া হয়েছে। সো সেখান থেকে মনে রাখবা এই ব্যাকটেরিয়ার নাম নিউমোনি। নিউমোনি বলি না ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়েছে। এই যে করোনাকে অনেকে বলে নিউমোনিয়ার জনিত রোগ। হ্যাঁ, নিউমোনিয়ার মতো রোগ। আবার অনেকে বলে ফ্লু, ফ্লু এর এটা হচ্ছে একটা ফ্লু, সিজনাল ফ্লু বলি। এই যে দেখো এই ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা। আর এগুলো হলে কি হবে? মরে যাবে, শেষ। এভাবে মনে রাখবে, ঠিক আছে? তাহলে এটা ভাইরাসটার নাম মনে রাখবে, এটা শ্বসনের চ্যাপ্টার, সেখান থেকে রেসপিরেটরি ভাইরাস। ব্যাস, একটা হিন্টস মনে রাখলেই হয়। আর আমরা জানি শ্বসনতন্ত্রের রোগ মানে কি? নিউমোনিয়া রোগ। হুম। আবার আমরা করোনাকে আবার কি বলি? শ্বসনতন্ত্রের করোনা রোগকে আবার কি বলি? ফ্লু জনিত রোগ, তাহলে ইনফ্লুয়েঞ্জা। আবার এগুলো হলে কি হবে? মরে যাবে, সো মোরাক্সেলা। ব্যাস। ওকে, হয়ে গেল ব্যাপারটা নাকি? এছাড়াও ছত্রাকের আক্রমণে হয়ে যাচ্ছে, হয়ে গেল। ব্যাস, ইজি। আচ্ছা, আর এটার ওই লক্ষণগুলা ভাই সেম ঠান্ডা লাগার লক্ষণ, আমি আর কিছু বলবোই না। আর এটা করণীয় প্রতিকার কি? অপ্রয়োজনীয় কান চুলকাবা না, কিন্তু অনেকে হুদাই কান চুলকায় ঘুমাইতে যায়। আর অনেকে আরো ডেঞ্জারাস কাজ করে, যে মশা কি ম্যাচের কাঠি কানে ঢুকায়। জীবনে এটা করবে না, বারুদ জমে কান ব্রাস্ট হয়ে যাবে, টেরি পাবা না। আর ঠান্ডা লাগানো যাবে না, সাঁতার কাটা যাবে না, গ্রামে যারা আছো, ঠিক আছে? আর হচ্ছে কান পরিষ্কার রাখতে হবে, কিন্তু কান অপ্রয়োজনে চুলকাবে না, পরিষ্কার রাখবে, অপ্রয়োজনে চুলকাবে না। আর কানে পানি ঢুকতে দেওয়া যাবে না, ঠিক আছে? আর ওই যে সাঁতার কাটলে কানে পানি ঢুকে, তো এই ওটিটিস মিডিয়া কিভাবে প্রতিরোধ করবে, এগুলা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। মধ্যকর্ণের সংক্রমণ কিভাবে মানে আটকাবা। ওকে। আর ধূমপাই অধূমপাই এক্স রে। এক্স রে তো তোমাদের একদম সিম্পল কথায় শোনো, এটা হচ্ছে নর্মাল এক্স রে, আর এটা হচ্ছে ধূমপাইয়ের এক্স রে। ওকে। বাম পাশেরটা নর্মাল, ডান পাশেরটা ধূমপাই। শোনো, নর্মালটার এক্স রেতে দেখো, এই যে পুরো দেখো আমি লাল মার্ক করে দিচ্ছি, এই পুরোটা হচ্ছে ফুসফুস, একদম ফুসফুস পুরা ইনটেক। হুম। ফুসফুস পুরা কি ইনটেক। এই দেখো এই মজার জিনিস, এইটা কিন্তু হার্টের জন্য, এই জায়গাটায় হার্ট থাকে বাম পাশে, দেখছো বাম পাশে এই জায়গায় কি আছে? বুকের বাম পাশে হার্ট। এছাড়া কিন্তু আর কোনো কালোর মধ্যে আর কোনো দাগ থাকবে না। কিন্তু যারা ধূমপায়ী হবে, ওদের ফুসফুস নষ্ট হয়ে এরকম মাঝখানে সাদা সাদা শ্যাডো আসবে, দেখছো? ফুসফুসের মাঝখানে এই জায়গায় আসার কথা না। হ্যাঁ, এটা হার্টের, ঠিক আছে, কিন্তু এই জায়গায় আসার কথা না, এই জায়গায় আসার কথা না, কিন্তু দাগ আসছে, এই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে? সো ইনটেক কালো থাকলেই সেটা হচ্ছে কি? নর্মাল এক্সরে। আর এরকম থাকলে অ্যাবনর্মাল এক্সরে। সো এরপর থেকে বাসায় ডাক্তারি করবে, হ্যাঁ, এক্সরে দেখে এই হইছে রে। হুট করে ধরো তোমার বড় ভাই, ছোট ভাই, আঙ্কেলের এক্সরে দেখে বলবা, চাচা আপনি বিড়ি কেন খান? অবাক হয়ে যাবে, কি রো এত কিছু কেন জানে? সব তো আদনান ভাইয়ের ক্রেডিট নাকি? আচ্ছা, লিখিত পরীক্ষা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন, এই লিখিত পরীক্ষার এই প্রশ্নগুলো দেওয়া আছে, সবগুলা দেখে নিবা, ঠিক আছে? এগুলো সব স্লাইডে ছিল, পড়ানো হয়ে গেছে। ওকে। আর লিখিত পরীক্ষা নিয়ে এখন মানে ডিটেলসে আমরা একটা ব্রেকে যাই না, 5 মিনিটের, পরের চ্যাপ্টার শুরুর আগে। ওকে, 5 মিনিটের একটা ব্রেক। আর এর মধ্যেই রিটেন কোশ্চেন নিয়ে বলি, শোনো। হ্যাঁ, ব্রেক দিয়ে দিছি, তোমরা চাইলে হেডফোন কানে রেখে চোখ বন্ধ করে রেস্ট করতে পারো, খেয়ে নিতে পারো, কারো যদি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসতে পারো, ঠিক আছে? যে কোনো কিছুই করতে পারো। আর যার ঘুম আসতেছে, একজন বলতেছে স্লাইড বলতে এই যে পিডিএফ যেটা এখন তোমরা দেখতেছো, এটা তো আপলোড দেওয়া হবে, হ্যাঁ, ক্লাস শেষেই। তখন তোমরা আবার ঢুকে এটা কালেক্ট করে এটা দেখে দেখে পড়বা, দাগানো পড়া যা আছে সব পাবা, ঠিক আছে? আচ্ছা, ঘুম ধরছে, একজন ব্রেক চায়, একজন ব্রেক চায় না। ব্রেক হচ্ছে 3টা 8 থেকে 3টা 13 পর্যন্ত। ওকে। এতজন এখন কোশ্চেন করতেছে, বুঝছো আসলে। আচ্ছা, রিটেনের প্রতি কোশ্চেন মার্কে। আচ্ছা, এখন শোনো একটা জিনিস, যে রিটেন সম্পর্কে
মানে আমি যা প্রশ্ন পড়তে পড়তে একটা নতুন প্রশ্ন আসতেছে, আগেরটা ভুলে যাচ্ছে, কি আনসার দেবো বলো? আচ্ছা শোনো, সে শর্টকাটে বলছি, আসলে কোশ্চেন টাইপ নিয়ে সবাই জানতে চাচ্ছে, এটাই বুঝতেছি। আমি তোমাদের এখন সবাই তাইলে একটু তাকাইতে হবে স্লাইডে, এখন পড়াচ্ছি পোলাপান, আমরাও গতবার রিটেন হয়েছে। সো রিটেনটা হচ্ছে ওদের একটা মানে এক্সপেরিমেন্টাল পর্যায়ে আছে, ওরা কিভাবে রিটেন নিবে এটা একটা এক্সপেরিমেন্টাল পর্যায়ে আছে। কিন্তু গতবার অনুসারে বলতেছি, ধরো এটা হচ্ছে তোমার ওদের সরবরাহকৃত খাতা, একটা খাতা, খাতা এইটুকু কোশ্চেন থাকবে, আর এর নিচে বক্স করা থাকে ইউজুয়ালি। এই বক্স যেটুকু আছে এটুকুর মধ্যে অ্যান্সার করতে হবে, বেশি লেখার কোনো অপশন নাই। সো এটা বুঝতে পারতেছো, এটাই রিটেন, শর্ট অ্যান্সার কোশ্চেন, মানে এমসিকিউ টাইপ রিটেন গুলাই থাকবে। আবারও বলতেছি আরেকটা জিনিস, এবার যেহেতু তোমাদের এই যে দেখো নিচে আবার দেখো, ধরো নীল লাইনটা হচ্ছে কোশ্চেন, আর সবুজ বক্সটা হচ্ছে কি কোশ্চেন অ্যান্সার দেওয়ার স্পেস, এভাবেই থাকবে। এক্সট্রা লেখার কোনো মানে প্রশ্নই এমন থাকবে এক্সট্রা লেখার দরকার নাই। সো এক্সট্রা খাতা যারা চাইবে তাদের দেওয়া হবে না, মানে ওরা লিখতে পারে না। তুমি চিন্তা করো, যখন অ্যান্সার পারবে না তখনই তো আমসাম ইতিহাস নিয়ে আসে, তাই না? আর ঢাকা ভার্সিটি রিটেনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, চারটা সাবজেক্ট 1 ঘন্টা 1.5 ঘন্টায় রিটেন দিবা, তোমার কি মনে হয় একটা কোশ্চেন নিয়ে পড়ে থাকলে জীবনে বাকি সব কভার করতে পারবা? পারবে না। সো অল্প অল্প করে অ্যান্সার দিবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট কথা হচ্ছে যে আমাদের আম, তোমাদের এবার আরেকটা প্রশ্ন আছে, যে আমি যেটা শুনছি স্টুডেন্টের কাছ থেকে, আমি তো পার্সোনালি অনেককে পড়াই, সো ওদের কাছ থেকে শুনছি যে আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া শুনলাম আমাদের এইচএসসি হয় নাই এই জন্য নাকি ভর্তি মানে ভর্তি পরীক্ষার প্রশ্ন অনেক হার্ড হবে যেহেতু রিটেন হয় নাই। হ্যাঁ, আমাদের এজন্য বেশি যাচাই করার জন্য আমাদের প্রশ্ন আরো কঠিন হবে। দেখো একটা জিনিস তুমি চিন্তা করো, একটা করোনার জন্য একটা এইচএসসির মতো পরীক্ষাই হলো না, সেখানে ভর্তি পরীক্ষা যে নিবে সেটা বেশি বড় করে লেন্দি করে কঠিন ভাবে নেবে, এইটুক টাইম ওদের হাতে থাকবে? থাকবে না তো। সো ইন জেনারেল থিঙ্ক করো, পরীক্ষা নর্মাল যেরকম হওয়ার ওরকমই হবে, কোনো কঠিন হবে না, একদম নর্মাল। সো তুমিও নর্মালি থাকবা, রিল্যাক্সে থাকবা, পরীক্ষা ভালো করতে পারবা, তোমাদের এক্সাম বেশি টাইম দিয়ে হবে না, ঠিক আছে? এবং তোমরা যদি 71 টিভির সাথে জগন্নাথ ভার্সিটির ভিসির একটা সাক্ষাৎকার ছিল ভর্তি পরীক্ষা নিয়ে, তো উনি তখন 71 টিভির ওই সাংবাদিক সে বলতেছিল জগন্নাথের ভিসিকে, যে আপনারা যে এই যে পরীক্ষা নেবেন 3 ঘন্টা ধরে অনলাইনে, ওটা অনলাইন পরীক্ষা নিয়ে কথা হচ্ছিল, তো অতক্ষণ যদি আপনাদের ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই না থাকে, তো ভিসি বারবার বলতেছে যে করোনার মধ্যে 3 ঘন্টা পরীক্ষা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমরা সব মিলে 1 ঘন্টা সর্বোচ্চ পরীক্ষা নেব, আরো কমায়ও নিতে পারি। বুঝতে পারছো? এটা ডিরেক্ট বলেই দিছে একজন ভিসি, জগন্নাথের একজন ভিসি যা বলবে আলটিমেটলি সেটাই হবে। ওটা টোটাল ওদের কিন্তু ইউনিভার্সিটি ইন্টার ইউনিভার্সিটির একটা ট্রাস্টি মিটিং হয়। হ্যাঁ, এখানে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, ঢাকা ভার্সিটির ভিসিরাই কিন্তু মেইন রোল প্লে করে, এবং জগন্নাথের এই ভিসি কিন্তু মানে খুবই পাওয়ারফুল ভিসি। বুঝতে পারছো? মানে ইনফ্যাক্ট ঢাকা ভার্সিটির ভিসির চেয়েও পাওয়ারফুল। জগন্নাথ ভার্সিটি কি জিনিস এটা যাদের বড় ভাই বোন আছে তারা হয়তো আইডিয়া আছে। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। যাই হোক, আমরা এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার কত, সেক্স, বর্জ্য নিষ্কাশন, কিসের চ্যাপ্টার এটা বলো তো? আচ্ছা, আচ্ছা, রাকিব জিজ্ঞেস করছে এপিগ্লটিস আর ইভুলা কোনটা। এপিগ্লটিস শোনো, জিহ্বার নিচে একটা থাকে সেটা হচ্ছে উপজিহ্বা, আলজিহ্বা, ঠিক আছে, বা এপিগ্লটিস। আর উপর থেকে একটা ঝুলে থাকে সেটা হচ্ছে উভুলা, উপর থেকে ঝুলে থাকে ইউ এর মতো উভুলা, ঠিক আছে, এটাই। সো মুখ হা করলে, বড় করে হা করলে উপর থেকে যেটা ঝুলে থাকবে ইউর মতো সেটা উভুলা। আর জিহ্বা তো মনে করো এটা বেরোইছে, জিহ্বার পিছনে ছোট একটা থাকবে এরকম, এটা হচ্ছে আলজিহ্বা, ঠিক আছে, বাস। এবার আসো বর্জ্য নিষ্কাশনের চ্যাপ্টার, রেচনতন্ত্র। আমি এটাকে সবসময় কিসের চ্যাপ্টার বলি জানো? বলো তো কিসের চ্যাপ্টার? আইফোন চ্যাপ্টার। কারণ আইফোনের সাথে মানে কিডনির সাথে আইফোনের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, কিডনি, অনেকেই নাকি কিডনি বেচে আইফোন কেনে, আমি জানি না মানুষ কেমনে এতটা পাগল হয়। এরকম কিছু ঘটছে বলেই তো রটছে, যা রটে তার কিছু তো বটে, তাই না? এরকম ব্যাপারটা। সো আলটিমেটলি ব্যাপার হচ্ছে এটা হচ্ছে আইফোনের চ্যাপ্টার। আইফোন শব্দটা কেন আনছি একটু পরেই বুঝতে পারবা। তো আগে মাথায় রাখো, কিডনি মানে আইফোন, এটা আমরা জানি, কিডনি বেচে আইফোন কিনে। সো কিডনির চ্যাপ্টার মানে আইফোনের চ্যাপ্টার।
ওকে, ফাইন, নেক্সট। তো আমরা জানি রেচনতন্ত্রের মাধ্যমে অর্থাৎ কিডনির মাধ্যমে 80% রেচন হয়, আর 20% হচ্ছে বাকিটা সহকারী রেচন। মানে কি, শোনো, কিডনি দিয়ে কিন্তু মূত্রের মাধ্যমে ম্যাক্সিমাম বর্জ্যগুলা বের হয়ে যায় 80%, হ্যাঁ। আর হচ্ছে এই যে আমরা ঘামাই না ত্বকের মাধ্যমে, ত্বকের ঘামও কিন্তু একটা রেচন, ঘাম কিন্তু একটা বর্জ্য পদার্থ। দেখো, ঘামের দুর্গন্ধ কিন্তু অনেক সময় মূত্রের চেয়েও বেশি হয়। আবার ফুসফুস কি বের করে? কার্বন ডাই অক্সাইড বর্জ্য বের করে। আবার যকৃত পরিপাকনালী মানে কি? খাদ্যনালী, সেটা দিয়ে কি বের হয়? টয়লেট। তো আলটিমেট কথা হচ্ছে এগুলোই সহকারী রেচন পদার্থ। হ্যাঁ, প্রধানত 80% বর্জ্য বের হয় কিসের মাধ্যমে? আমাদের মূত্রের মাধ্যমে, কিডনির মাধ্যমে মূত্র হয়ে, মূত্র বিসর্জনের মাধ্যমে 80% বর্জ্য বের হয়। এছাড়াও ত্বকের ঘাম, ফুসফুসে কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, পরিপাকনালীর যে টয়লেট, যকৃত পরিপাকনালী একসাথে যে টয়লেট করায়, সেটাও বর্জ্যের একটা অংশ। সেগুলো হচ্ছে সহকারী রেচনাঙ্গ 20 ভাগ। ঠিক আছে, বুঝতে পারছো না ব্যাপারটা? আচ্ছা, রেচনতন্ত্র, বৃক্ক, কিডনি কয়টা আমরা জানি? দুইটা। এজন্যই কিন্তু সবাই কিডনি বেচে আইফোন কিনে, কিডনি বেচার কথা চিন্তা করে, দুইটা থাকার কারণে। এক জোড়া, একটা বেচলে আরেকটা দিয়ে তো বেঁচে থাকে। ঠিক আছে, এজন্যই তো কিডনি এক জোড়া, এটাই। আর কিছু এখানে না। এখানে যেটা লাগবে আমি বলি, এগুলো এই ছক যে মুখস্থ করতে হবে এমন না। কিডনি দেখো, বৃক্ক থেকে মূত্র নিয়ে যেই নালীটা নামতেছে, হ্যাঁ, বৃক্কে মূত্র তৈরি হওয়ার পরে এই যে নালীটা মূত্র নিয়ে নামতেছে, দেখছো? এটার নাম ইউরেটার। এটার নাম কি? ইউরেটার বা রেচননালী বা গবিনি, এটা আরেকটা পরিশব্দ আর কি। গবিনি মানে রেচন, গবিনি মানে রেচন। এটার দৈর্ঘ্যটা ইম্পর্টেন্ট, 25 সেন্টিমিটার। এখানে আসো আমি আরেকটা জিনিস শিখাই। ইউরেটার 25 সেন্টিমিটার, তারপরে ডিওডেনাম, ডিওডেনামটাও 25 সেন্টিমিটার, তারপরে আমাদের অন্ন নালী 25 সেন্টিমিটার। তাহলে এক ঢিলে তিন পাখি নাকি? আমরা 25 সেন্টিমিটারের তিনটা জিনিস শিখলাম, কি কি? ইউরেটার, ডিওডেনাম, অন্ননালী। ওকে, আচ্ছা। আর মূত্রথলির ব্যাপারে বলবো। মূত্রথলি হচ্ছে, খেয়াল করো, এই যে রেচন নালী দিয়ে, আমি কালার চেঞ্জ করে দিই এবার। রেচন নালী দিয়ে এই যে বর্জ্যটা আসতেছিল, এটা এসে জমা হয়েছে কোথায়? কোন একটা থলিতেই তো। এটাই হচ্ছে কি? মূত্রথলি। এটাই হচ্ছে মূত্রথলি। এখানে কিন্তু জমা থাকে 750 ml। 750 ml মানে কত পা বড় তো? 3 পা, তাই না? 3 পা। সো এটা মনে রাখবা, 750 ml বা 3 পা মূত্র জমা থাকতে পারে। 750 ml মানে 3 পা জমা থাকে, এটা মনে রাখো, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ধরো, তোমার বেড থেকে তোমার টয়লেটে যেতে, হ্যাঁ, ধরো তোমার বেগ পাইছে, মূত্রের বেগ পাইছে, তোমার বেড থেকে তোমার টয়লেটে যাইতে কয় পা লাগে? 1 পা, 2 পা, 3 পা। ওই যত দূর যাইতে লাগে ওই পা পরিমাণটাই হচ্ছে তোমার ধরে রাখার ক্যাপাসিটি। 750 ml। ঠিক আছে, এই যে 750 ml আমরা ধরে রাখতে পারি, মানে 3 পা। এখন আসো, 3 পা পর্যন্ত মূত্র ধারণ করতে পারো। আর দিনে মূত্র ত্যাগ করো, তাহলে একবার মূত্র ত্যাগ করে, একবারে যাও 750 ml ত্যাগ করতে। দিনে ইউজুয়ালি আমরা 2 বার মূত্র ত্যাগ করি, তাহলে সারাদিনে কতটুকু মূত্র ত্যাগ করি? 750 দুগুণা কত? 1500 ml। বাকি 1.5 লিটার। ওকে, ব্যাস। আর মূত্র নালী, যেটা মূত্র নালী তো বুঝছোই। এরপরে যে এরপরে যে আমাদের জননাঙ্গ, বহির্জননাঙ্গ আছে, তার ভেতর দিয়ে যে নালীটা যাবে ছেলেদের বা মেয়েদের, সেটাই মূত্রনালী ফাইনালি। ঠিক আছে, সো এটার দৈর্ঘ্যটা খুব একটা দরকার নাই। ঠিক আছে, তাও মনে রাখো, ছেলেদের দৈর্ঘ্যটা বেশি, 18 থেকে 19 সেন্টিমিটার, আর মেয়েদের 3.5 থেকে 4 সেন্টিমিটার। এগুলো জাস্ট একবার দেখবা। এবার আসো বৃক্কের গঠন, বাহ্যিক গঠন, অন্তর্গত গঠন। শোনো, এই চিত্র আর এই চিত্র মানে এই চিত্রটা দেয়া হয়েছে, আবার এই চিত্রটা দেয়া হয়েছে, একই জিনিস। এই চিত্রের জিনিসটা আমি এখানেই দেখাচ্ছি নাকি? না, এখানে একবার দেখাই। এখানে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, প্রথমেই দেখো একটা জিনিস, যে বৃক্ক দেখতে কেমন? ওই যে বৃক্ক বা কিডনি, আমি বলছিলাম এটা আইফোনের চ্যাপ্টার। সো দেখতে কিসের মতো? হ্যাঁ, আইফোনের মনোগ্রাম কি? একটা আপেল। আপেলটা কেমন থাকে? খাওয়া আপেল, তাই না? এই যে অ্যাপলের মনোগ্রাম, খাওয়া আপেল। এটাই তো আবার। তাহলে কিডনির সাথে এই আইফোনের খুব সম্পর্ক। তাহলে কিডনি দেখতে কিসের মতো? আইফোনের মনোগ্রামের মতো, মানে খাওয়া আপেলের মতো। ঠিক আছে, খাওয়া আপেলের বৈশিষ্ট্যটা কেমন দেখো? একটা সাইড উত্তল, এই সাইডটা উত্তল, লাল সাইডটা উত্তল, তাই না? লাল পাশটা উত্তল। আর বাকি সবুজ পাশ, এখন দেখো এটার উপর সবুজ মার্কিং করতেছি, নীলের উপর সবুজ যে মার্কিং, এটা হচ্ছে কি? অবতল। এবং বৃক্কের যে অবতল অংশের ভাঁজ, এটা কেন তৈরি হয়েছে? আপেল, ধরো আপেলটা অ্যাপলের মালিক
খেয়ে তো দিছে, না খেয়ে তো দেয়নি। সো সে বলল আমি আপেল খাইলাম, সেটাই হয়ে গেল বিখ্যাত। সো এই যে এই অবতল ভাঁজটা কেন তৈরি হয়েছে কিডনিতে বা অ্যাপলের মনোগ্রামে, আপেলটা সে খাইলো বলে। সে বলতেছে আমি খাইলাম, তাই এটা তৈরি হলো। ঠিক আছে, এখান থেকে খাইলাম থেকে মনে রাখবা, অনেক ভাষায় খ উচ্চারণ করতে পারে না কিন্তু, হ্যাঁ, খাইলামকে ওরা বলে হাইলাম, হাইলাম। সো অবতল এই ভাঁজটার নাম কি? হাইলাম, হাইলাম। তো মনে রাখবা অ্যাপল খাইলাম, কিডনি দেখতে অ্যাপলের মতো, মানে খাওয়া আপেলের মতো। ওই যে খাইলাম, আপেলটা খাইলাম যেইটুকু, খাওয়ার পরে যে অবতল ভাঁজটা তৈরি হলো আপেল খাইলামের পরে, খাইলাম থেকে এটার নাম কি? হাইলাম। খাইলাম না হাইলাম, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। সো কিডনির যে অবতল ভাঁজটা তৈরি হয়েছে খাইলাম থেকেই, কি? খাইলাম থেকেই। খাইলাম মানে হাইলাম, খাইলাম মানে খাইলাম। ঠিক আছে, আচ্ছা। সো এই খাইলাম বা হাইলাম, আর খাইলাম বা হাইলাম দিয়ে কেউ ঢুকবে, কেউ বেরোবে। কে ঢুকবে কে বেরোবে সেটা দেখে আসো। তার আগে কিডনির দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। কোথায় বলছিলাম মনে আছে? ওই যে ট্রাকিয়া বা শ্বাসনালী পড়ানোর সময় বলছিলাম ওটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, কিডনির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, 10 থেকে 12 সেন্টিমিটার। তাহলে হয়ে গেল এক ঢিলে দুই পাখি। এখনো সেখানে আরো কয়েকটা পাখি মেরে ফেলি আমরা। সেটা হচ্ছে প্রতি কিডনিতে নেফ্রনের সংখ্যা দেখবে কি 12-র মতো একটা ডিজিট, 10 থেকে 12 লাখ ওটা। খেয়াল করো তাহলে 10 থেকে 12 নিয়ে আমরা কি কি শিখলাম? ট্রাকিয়া বা শ্বাসনালীর দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, কিডনির দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। আবার প্রতি কিডনিতে যে নেফ্রন থাকবে, আমরা জানি বৃক্কের একক বা কিডনির একক নেফ্রন। প্রতি বৃক্কে নেফ্রন থাকে কয় লাখ? 10 থেকে 12 লাখ। বাস, আমাদের হয়ে গেল এমসিকিউ। ওকে, এবার দৈর্ঘ্যের পর প্রস্থ কত? এখন মজার জিনিস দেখো, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের কি অর্ধেক, হাফ। দেখছো, 10-এর অর্ধেক 5, 12-এর অর্ধেক 6। আর স্থূলত্ব হচ্ছে আবার প্রস্থের অর্ধেক। খেয়াল করছো মজার জিনিস? অর্ধেক মানে কিন্তু 6-এর অর্ধেক কত? 3। হয়ে গেল এক ঢিলে সব। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা জানি হাইলাম হচ্ছে কোনটা? এই যে অবতল ভাঁজটা, অবতল ভাঁজটা হচ্ছে হাইলাম। ঠিক আছে, অবতল ভাঁজটা হচ্ছে হাইলাম। আমরা মনে রাখছি এটা কিভাবে? খাইলাম দিয়ে। হ্যাঁ, কিডনিটা মনে করো গোল ছিল আপেলের মতো, আপেলের মতো গোল ছিল। তো গোল অংশ এইটুকু আমরা খাইলাম, খাওয়া আপেলই তো দেয় আইফোন। সো এই খাইলাম, খাওয়ার পরে যাহা পাইলাম তাহার নামে হাইলাম। খাওয়ার পরে যাহা পাইলাম তাহাই হাইলাম। অবতল ভাঁজ, অবতল অংশ পাইলাম, সেটাই হচ্ছে পাইলাম বা হাইলাম। হুম। নোয়াখালীর ভাষায়, আমাদের নোয়াখালীর ভাষায় কিন্তু পাইছি বলে না। যারা নোয়াখালী আছে তারাই বলে হাইসি, পরে হ বলে, পড়ারে বলে কি? হড়া। সো আমরা এটাও মনে রাখতে পারি, অবতল যে অংশ পাইলাম, অবতল যে অংশ পাইলাম, পকে হ বানাই দাও, নোয়াখালীর ভাষায় হাইলাম। ঠিক আছে, আচ্ছা। এখানে আর কিছু, কিডনির আবরণটা হচ্ছে ক্যাপসুল, এটুকু মনে রাখো, ক্যাপসুল। দেখো যে কোনো কিছুর আবরণকে কিন্তু আমরা ক্যাপসুল বলি, যেমন ভাইরাসের আবরণ ক্যাপসিড। ঠিক আছে, আর ক্যাপসুল বলতে আবরণকে বোঝায়। এই যে দেখো না, ক্যাপসুল খাও না, ক্যাপসুল দেখবা যে একটা কোটের মতো, একটা প্লাস্টিকের কোটের ভেতর কিছু গোল গোল দানা দানা থাকে না, ক্যাপসুল। তো ক্যাপসুল বলতে কি বোঝানো হয়েছে? প্লাস্টিকের আবরণের জন্য এটার নাম হয়ে গেছে ক্যাপসুল। ট্যাবলেটের সাথে এটাই পার্থক্য কিন্তু। সো ক্যাপসুল মানে আবরণ। ঠিক আছে, আচ্ছা। এরপরে বৃক্কের অন্তর্গঠন। আচ্ছা, বৃক্কের অন্তর্গঠনে দেখো যে বৃক্ককে বিভিন্ন অংশে বা এলাকায় ভাগ করা যায়, একটা বাইরের একটা ভেতরের। তো আমরা মস্তিষ্ক পড়ে আসছি বা বিভিন্ন জায়গায় পড়ে আসছি, বাহ্যিক অংশ মানে কি? কর্টেক্স, আর ভেতরের অংশ মানে মেডুলা, এটা আমরা জানি তাই না? সো এখানে দেখো বৃক্কের কর্টেক্স হচ্ছে, আমি কালার দিয়ে দিই, এই যে, এই যে নীল মার্ক করলাম, এই যে নীল একটা মার্কিং করতেছি গোল, এই নীল দাগের বাইরের যা অংশ থাকবে বৃক্কের, এটা হচ্ছে কর্টেক্স। সো এই এই যে এখানে যে আমি অ্যারো চিহ্ন দিয়ে যে জোনটা চিহ্নিত করতেছি বারবার, এটাই হচ্ছে কর্টেক্স। এটাই হচ্ছে কি? কর্টেক্স। বাস, কর্টেক্স। আর বাকি ভেতরের টুকু কি? ভেতরের টুকু, এই যে সবুজ মার্কিং করলাম, মেডুলা। সো সিম্পলি আমরা মনে রাখবো মেডুলা মতে এটা কোন অংশ? ভেতরে মানে কি? মাঝে। তাহলে মাঝে মেডুলা, তাহলে বাইরে কর্টেক্স। মাঝে মেডুলা, বাইরে কর্টেক্স। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে আর
এখন এখানে কোথায় কে থাকে এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কর্টেক্স তো বাইরের অংশ, এটা আমরা জেনে ফেলছি অলরেডি। তো কোথায় কে থাকে, এটা ইজি ওয়ে হচ্ছে মনে রাখার, কর্পাসল। কর্টেক্সে কি থাকে? কর্পাসল, কর্টেক্স কর্পাসল, এটা প্রচুর পরীক্ষায় আসে। কর্টেক্সে কর্পাসল, রেনাল কর্পাসল কিডনির একটা অংশ, ঠিক আছে? এবং নেফ্রনের একটা অংশ আর কি। এবং কর্পাসল কি প্রক্সিমাল প্যাচানো, ডিস্টাল প্যাচানো নালিকা, এটা আমরা একটু পরে আবার আরো ডিটেলসে দেখবো। যাই হোক, তাহলে আমরা জানলাম কর্টেক্সে কি থাকে, কর্পাসল। আর কর্পাসলের ছাড়াও আরো দুইটা প্যাচানো নালিকা থাকে, এটাই মনে রাখবা, ঠিক আছে? আর মেডুলায় থাকে কি, মেডুলায় কি থাকে ছবি দেখলেই বুঝতে পারবা। এই যে দেখো পিরামিডের মতো অংশ, এই যে পিরামিড, তাহলে মেডুলায় কি থাকে, রেনাল পিরামিড। মেডুলায় কি থাকে, পিরামিড, ঠিক আছে? আর পিরামিডের যে গোড়া, এটা এই যে গোড়াটা, পিরামিডের যে গোড়া, এই যে গোড়া, একটু রেড করে দিলাম, দেখো এই যে এই গোড়াটা, এটা হচ্ছে প্যাপিলা। সো পিরামিড এর গোড়া প্যাপিলা, পথে পিরামিড, পথের গোড়া প্যাপিলা। ওকে, ব্যাস। বৃক্কের কাজ, এটা তোমাদের টাস্ক হিসেবে দিলেই বেশি ভালো। এটা বর্জ্য নিষ্কাশন, রক্তচাপ নিয়ন্ত্রণ, অম্লক্ষার। শোনো, অম্লক্ষার মানে অ্যাসিড ক্ষারও তো একটা বর্জ্যের মতোই পড়ে। সো প্রয়োজন অনুসারে এটা বাড়ানো কমানো, বা বৃক্কের মাধ্যমে আমরা জানি প্রস্রাব বা পানি বেরোয়। সো সবকিছু ভারসাম্য রক্ষা করাই বৃক্কের কাজ। আচ্ছা, এরপরে এখানে আমরা পেলাম পোল, থার্ড পোল। সো লঞ্চিং ফর ইউ, প্রচুর আসে পরীক্ষা, এটা প্রচুর। এটা তো আমি 100% এক্সপেক্ট করতেই পারি। এই পোল অ্যান্সার করতে করতে একটা কথা বলি, তোমরা হয়তো অনেকে অনেক কোশ্চেন করতেছো, অনেকে অনেক কথা বলতেছো, অনেকে মাইন্ড করো, অনেকের নাম পড়ি, অনেকের পড়ি না কেন। আসলে দেখো, পড়ানোর মাঝে ওই দিকটা এত ফোকাস করার পক্ষপাতী আমি না, হ্যাঁ। এতে কনসেন্ট্রেশনও ব্রেক হয়। আর তোমাদের ক্লাস, যারা অনেকের নাম আগে থেকে অনেকবার নিছি, সো অনেকের নাম আমি চিনি, এই জন্য আর নিচ্ছি না। আর আলটিমেট আরেকটা কথা হচ্ছে, তোমাদের প্রশ্ন পড়া রিলেটেড কোশ্চেন কিন্তু তোমরা কিউ এন্ড এ বক্সে করবা, ওকে? তোমরা কিন্তু উল্টা কাজটা করতেছো, পড়া এখানে না, আমার পড়া আমার ফ্লোতে আগাইতে দাও। তোমাদের কিন্তু পড়ার বাড়তি কোশ্চেন গুলোর জন্য আরেকজন ভাইয়া এখানে এঙ্গেজড আছে কিউ এন্ড এ বক্সে। সো তোমরা ওখানে তোমাদের টপিক রিলেটেড কোশ্চেন গুলো আবার করো। আর কিউ এন্ড এ বক্সে যারা ওই পিডিএফ কিভাবে পাবো, ক্লাস কি, ক্লাসের রুটিন কি, মানে ক্লাসের লিংক কি, এই কোশ্চেন গুলো তোমরা করবে চ্যাট বক্সে। বুঝতে পারছো ব্যাপারটা? আর পড়া রিলেটেড কোশ্চেন কিউ এন্ড এ বক্সে করবা, ভাইয়া অপর ভাইয়া আনসার দিয়ে দেবে। ওকে, বুঝাইতে পারছি ব্যাপারটা? ওকে। আমি যে তোমাদের মাঝে মাঝে টেক্সট পড়ে অ্যান্সার দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের জন্য আমার পক্ষ থেকে বোনাস, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা, তো এটার অ্যান্সার তোমাদের শেয়ার করাই যায়, ভালো অ্যান্সার করছো। ওকে, দেখতে পাইছো 91% সঠিক অ্যান্সার দিছো, কংগ্রাচুলেশনস। আসে প্রচুর, হ্যাঁ। হাইলাম, অবতল অংশের ভাঁজ হাইলাম। এরপর আসো নেফ্রন। ওই যে বলছি না একটু আগে, 10 থেকে 12। তাহলে বৃক্ক আর শ্বাসনালী এবং নেফ্রন, এদের একটা ডিজিট হচ্ছে কি 10 থেকে 12 লক্ষ। আর প্রতিটির দৈর্ঘ্য খুব ছোট, 3 থেকে 5 সেন্টিমিটার। হ্যাঁ, 3 থেকে 5 সেন্টিমিটার, মানে প্র্যাকটিক্যালি এইটুকু। এখন আমি তো আবার ল্যাপটপে দাগাইছি, তোমাদের হয়তো ফোনে আরো ছোট হয়ে আসছে, যাই হোক। তো 3 থেকে 5 সেন্টিমিটার স্কেলে দেখানো, ওটাই নেফ্রনের দৈর্ঘ্য, হ্যাঁ। আচ্ছা, আর দৈর্ঘ্য টোটাল 36 কিলোমিটার সম্মিলিত ভাবে, মানে 3 থেকে 5 সেন্টিমিটার করে এক একটা নেফ্রন, বুঝছো? এরকম। তো এরকম যদি 10 থেকে 12 লক্ষ নেফ্রন লম্বা লম্বি পাশাপাশি এরকম দাঁড়া করানো হয়, পাশাপাশি 10 থেকে 12 লক্ষ নেফ্রন এরকম দাঁড়া করানো হয়, তাহলে এটার দৈর্ঘ্য হবে সম্মিলিত ভাবে 36 কিলোমিটার। 36 কিলোমিটার, আমি তোমাদের একটা আইডিয়া দিই কতটুকু দূরত্ব। ঢাকা থেকে অলমোস্ট গাজীপুর, ঢাকা থেকে গাজীপুর, ওকে? ঢাকা থেকে গাজীপুরের যে দৈর্ঘ্য, তোমার কিডনি অত দৈর্ঘ্য, মানে বুঝতেছো, পেটের মধ্যে তুমি বয়ে বেড়াচ্ছ ঢাকা টু গাজীপুর, ঠিক আছে? আচ্ছা, নেফ্রন দুই প্রকার, সুপারফিশিয়াল আর জাক্সটা মেডুলারি। সুপারফিশিয়াল মানে বোঝাই যাচ্ছে এটা, সুপারফিশিয়াল মানে হচ্ছে বাইরে। আবার লিখা আছে কর্টিক্যাল, আমরা একটু আগে শিখছি কর্টিক্যাল মানে বাইরে, মানে যে নেফ্রন গুলো একটু বাইরের দিকে থাকবে এগুলাই কি 90%। আর যে নেফ্রন গুলো একদম ভেতরে, জাস্ট মেডুলার দিকে, মেডুলা মানে মাঝে, মেডুলা কি শিখছি, মেডুলা কোথায় থাকবে, মাঝে, মাঝের দিকে জাস্ট ঢুকানো থাকবে, জাক্সটা মানে জাস্ট,
জাস্ট মানে মাঝামাঝি, মেডুলার জাস্ট মাঝেই ঢোকানো থাকবে, সেগুলো হচ্ছে জাস্ট মেডুলারি নেফ্রন। ব্যাস, তাহলে একটা বাইরে একটা ভেতরে, এক সিম্পল। এবার আসো নেফ্রন নিয়ে, আমরা নেফ্রন একটু পরে আরো ডিটেলসে দেখব। এই যে নেফ্রনের অংশগুলার নাম এই ছকে দেওয়া আছে না, এই ছক না, আমরা পড়বো হচ্ছে এই চিত্র, চিত্র দেখে ছকে বলে দেব, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আসো এই চিত্র, এটা কিসের চিত্র? নেফ্রন, ছোট কাল থেকেই পড়ে আসছো নেফ্রন, ক্লাস 8, 9, 10, 9, 10-এ পড়ে আসছো, আবার ইন্টারও পড়তেছো, তোমরা অলরেডি এইচএসসি লেভেল পার করে আসছো, অ্যাডমিশন লেভেলে চলে আসছো, সো নেফ্রন তোমরা চিনোই। তারপরে আবারও বলতেছি তোমাদের সুবিধার্থে, এটা হচ্ছে কিডনির একটা নেফ্রন, এটা দুইটা অংশ, হ্যাঁ। তো তোমরা যেটা করো যে কঠিন ভাবে মনে রাখো, এই জন্য মনে করতে পারো না, সহজ ওয়েতে মনে রাখো। দেখো চিত্রটাই দেখো, দেখো একটা অংশ দেখতে বোঝা যাচ্ছে নালী বা টিউবের মতো, দেখছো এই যে সবুজ দাগ দিচ্ছি, এই যে পেঁচানো, কখনো আবার এই যে সোজা লুপ বা ফাঁস তৈরি করছে, আবার শেষ অংশটা পেঁচানো, তাই না? এই যে পেঁচানো টিউবের মতো অংশ বা নালীর মতো অংশ, এটাই হচ্ছে নেফ্রনের কোন অংশ? টিউবিউল অংশ। এটা কোন অংশ? নেফ্রনের কোন অংশ? টিউবিউল। তাহলে এই যে দেখো ছকে, নেফ্রনের অংশ, একটা অংশ কি? টিউবিউল, একটা অংশ কি? টিউবিউল বা নালিকা অংশ। ঠিক আছে, বুঝতে পারছো? ব্যাস, তাহলে এত সহজ জিনিস এত কঠিন করার কি আছে? দেখছো এত ইজি, ইজি দিক থেকে শুরু করো তুমি। তাহলে নেফ্রনের একটা অংশ হচ্ছে প্যাঁচানো টিউবের মতো, যেটার নাম টিউবিউল, নালিকার মতো, নালিকার মতো। ওকে, এখন আসো এই নালিকার কয়টা জোন সেটা আমরা দেখি। দেখো আমি শুরুতেই বলছি, চিত্র দেখলে বোঝা যায়, একটা হচ্ছে কি? প্যাঁচানো অংশ, প্রথম প্যাঁচানো অংশ, মানে নিকটবর্তী পেঁচানো অংশ, এই যেটুকু লাল যেটুকু দাগ দিছি, নিকটবর্তী পেঁচানো অংশ। তাহলে প্রথম পেঁচানো অংশ এখান থেকেই তো শুরু, তাহলে এটা হচ্ছে প্রথম মানে প্রো, প্রক্সিমাল। তাহলে এটা এভাবে মনে রাখবো, প্রথম পেঁচানো অংশ হচ্ছে প্রক্সিমাল কি? টিউবিউল। এটা টিউব তো, নালী তো, তাহলে প্রক্সিমাল টিউবিউল প্রথম অংশ। দেখো এই ছকে, রেনাল টিউবুলের প্রথম অংশ, প্রক্সিমাল টিউবিউল প্রথম। আমি থেকে প্রথম লিখে রাখলাম, যাও, প্রথম, প্রথম। তাহলে প্রক্সিমাল অংশটা হচ্ছে প্রথম অংশ, প্রথম পেঁচানো অংশ। এরপর অংশটা দেখো, এই লাল দাগের পরবর্তী অংশ দেখো, এটা একটা কি তৈরি করছে? এই যে দেখো, এটাকে আমরা কি বলি? লুপ বা ফাঁস। তাহলে পর অংশটুকু হচ্ছে একটা লুপ, এবং এটা আবিষ্কারক হচ্ছে হেনলি, তাহলে এটার নাম লুপ অফ হেনলি, এটা আমরা জানি। এবং লুপ অফ হেনলির আবার কয়টা অংশ? তিনটা অংশ। দেখো, নিম্নগামী, এটা হচ্ছে কি? নিম্নগামী বাহু, নিম্নগামী এটা কি? পাতলা বা চিকন বাহু। আবার দেখো ঊর্ধ্বগামী, এটা পাতলা বা চিকন বাহু, তাই না? তার উপর আবার দেখো ঊর্ধ্বগামী এই অংশটুকু, ওটা আবার কি? মোটা, তাই না? তাহলে আমরা লুপ অফ হেনলি বা ফাঁসের কয়টা অংশ পাইছি? তিনটা। একটা হচ্ছে নিম্নগামী, এই যে চিকন অংশ, আবার ঊর্ধ্বগামী চিকন অংশ, আবার ঊর্ধ্বগামী মোটা বা স্থূল অংশ। দেখো এই ছকে, হেনলির লুপ যেটা, ফাঁসের নিম্নগামী পাতলা অংশ, আবার উপরের দিকে পাতলা অংশ, উপরের দিকে ঊর্ধ্বগামী স্থূল অংশ। ব্যাস, এই যে চিত্র, ঠিক আছে? আর শেষের অংশটা, দূরবর্তী অংশটা কি? ডিস্টাল পেঁচানো। দূরবর্তী মানে ডিস্টাল, এই যে ডিস্টাল মানে ডতে দূরবর্তী। ব্যাস, হয়ে গেল দূরবর্তী পেঁচানো নালী। দেখো এই যে ডিস্টাল পেঁচানো নালী। আর তারপর সর্বশেষ এদের মধ্যে সংগ্রহিত প্রস্রাব বা ইউরিনটা সংগ্রহ করবে যে নালী, এই যে এটা হলুদ নালীটা, এটার নামই কালেক্টিং বা সংগ্রাহী। এটাই হচ্ছে সংগ্রাহী নালী। এই যে দেখো সংগ্রাহী নালী, দেখছো ছক? এখন দেখো, নেফ্রনের সব অংশ পড়ছি, বাকি রয়েছে কোন অংশটুকু বলো তো? শুরুর অংশটুকু। শুরুর অংশটুকু আমি বলবো একদম সহজ, এটা মনে রাখা আরো সহজ। দেখো মনে রাখার আরো সহজ কৌশলে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো যে এই অংশটুকু দেখো তো, দেখতে কেমন? গ্লোবের মতো না? গোল, গ্লোবের মতো গোল। তাহলে এটার নাম কেন মুখস্থ থাকে না? এটা গ্লোবের মতো গোল, এটার নাম হচ্ছে কি? গ্লোবের মতো গোল, মানে গ্লোমেরুলাস। মুখস্থ হয়েছে? এগুলা যেন মুখস্থ হয়ে যায়। তাহলে গ্লোবের মতো গোল, গ্লোমেরুলাস। এটা এমসিকিউতে আসে, মার্ক করে দেয় এই অংশটার নাম কি। আজকে থেকে এভাবেই মনে রাখবে, হ্যাঁ? তাহলে গ্লোবের মতো গোল অংশটা গ্লোমেরুলাস। আবার দেখো এরপরে বাকি এই অংশটা দেখতে কিসের মতো? ক্যাপের মতো, এই যে টুপির মতো, টুপি বা ক্যাপের মতো, তাই না? এই যে এই অংশটুকু লাল মার্ক করে দিই, এই যে এই অংশটুকু ক্যাপ বা টুপির মতো, তাহলে এটার নাম কি? ক্যাপসুল। বা এটা বলা যায় যে গ্লোব বা
গোল যে গ্লোবটা, গ্লোমেরুলাসকে আবৃত করে রাখছে, আমরা জানি আবৃত করে রাখলে তার নাম ক্যাপসুল, ওভাবেও মনে রাখতে পারো। এটার আবিষ্কারক বোম্যান্স বিজ্ঞানী, তার নাম অনুসারে বোম্যান্স ক্যাপসুল। তাহলে আমরা এটা কত সহজে মনে রাখতে পারি। এবার দেখো তাহলে নেফ্রনের অংশগুলোর নাম আর ভুল হবে? গোল যেটা গ্লোবের মতো, মাঝখানে গোল যেটা গ্লোবের মতো সেটার নাম গ্লোমেরুলাস, যেটা এই যে ক্যাপের মতো সেটার নাম ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল। বাকি যেই পুরো টিউব বা নালিকার মতো অংশ সেটার নামই টিউবিউল। টিউবিউলের আবার প্রথম অংশটার নাম প্রথম প্রক্সিমাল অংশ, আর যেটা ফাঁসের মতো এরকম সেটাই লুপ হেনলি, আর দূরবর্তী অংশটাই ডিস্টাল, এই যে দূরবর্তী পেঁচানো অংশটা ডিস্টাল পেঁচানো, দেখছো? আচ্ছা, আর ফাইনালি এগুলোর মধ্যে তৈরি হওয়া মূত্র বা প্রস্রাবটাকে সংগ্রহ করবে হলুদ এই সংগ্রাহী নালী। ব্যাস, শেষ। গ্লোমেরুলাস, বোম্যান্স, এই যে ক্যাপসুল, গ্লোব আর ক্যাপ, শেষ। এই হয়ে গেল আমাদের নেফ্রনের চিত্রের কি ব্যবচ্ছেদ, হয়ে গেল নাকি? ওকে, এবার এটা হচ্ছে তোমাদের জন্য পরবর্তী পোল। এটা না পারলে মানে কিছু বলার নাই, এটা 100% না পারলে মনে নাই। কেউ যদি ভুল করো তাহলে তার মানে কি বলবো, তার কিছু বলারই নেই। শোনো, এটা যত সহজই হোক এটা আসে প্রচুর, মানে এটা আসে কেন? ওই যে এর মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমাদের মানে 12 জন ভুল করে বসে আছে, তাহলে বুঝতেছো ব্যাপারটা, সহজ জিনিসই সহজে ভুল হয়। তুমি যদি সেই 15 জন হয়ে গেছে অলরেডি, এই ভুলটা করছে, ভুল করে বসে আছে, তুমি যদি এই 15 জনের একজন আল্লাহ না করুক হয়ে যাও, হইতে পারে না? হ্যাঁ, এজন্যই এটা দেয়া হয়েছে, কারণ এটা পরীক্ষায় আসে আবার ভুলও করে। এখন 16 জন হয়েছে, তাহলে 17 জন হয়েছে ভুল করছে, আর দিব না সুযোগ। যাই হোক, হ্যাঁ রেজাল্ট ভালোই করছো, অলমোস্ট 90% সঠিক অ্যান্সার দিছো, নেফ্রন। আরে বৃক্কের গঠন ও কার্যের একক নেফ্রন, এটা তো ছোটকাল থেকেই দেখে আসছি, 17-18 জন কেমনে ভুল করলে এটাই তো বুঝলাম না। ইচ্ছা করে ভুল করে এরা, তাও হতে পারে। 100% দেবো না নাকি? না না না, আমি চাই তোমরা 100% দাও। আচ্ছা, আর রিটেনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো সব বলা হয়ে গেছে, এগুলো রিটেন দেখে নিবা, এটাই হচ্ছে আমাদের কথা। ঠিক আছে, এরপরে রেচনের শরীরবৃত্ত। শোনো, রেচনে তো বর্জ্য উৎপাদন হয়, নাইট্রোজেন জাত বর্জ্যগুলোর নাম আসলে বলার নতুন করে কিছু নাই, আমরা জানি ইউরিয়া আর ইউরিক অ্যাসিডের নাম তো আমরা সবাই জানি। হয়তো ক্রিয়েটিনিনের নাম আমরা অনেকে জানি না, আমি জানি না, কিন্তু এটা পরীক্ষা আসে ক্রিয়েটিনিন নতুন করে। তো ইউরিয়া একটা বর্জ্য, ইউরিক অ্যাসিড একটা বর্জ্য, এটা আমরা জানি। তাহলে নাইট্রোজেন জাত নতুন বর্জ্য যেটা ক্রিয়েটিনিন, এটা নিয়ে ভালো করে জানতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন মনে রাখবে কিভাবে, শোনো, পেশিতে ক্রিয়েটিনিন, মনে রাখবে পেশিতে ক্রিয়েট হয়, খুবই ইম্পর্টেন্ট। তাহলে পেশিতে ক্রিয়েট হয় ক্রিয়েটিনিন, এটাই এমসিকিউ, আর কিচ্ছু জানা লাগবে না এখানে। তাহলে পেশিতে ক্রিয়েট হয় ক্রিয়েটিনিন, এবং হয় থেকে আবার একটা ডিজিট মনে রাখবা 6, ক্রিয়েট হয় ক্রিয়েটিনিন 6। 6 মানে আসলে 0.6। দেখো এটার রেঞ্জ দেখো একবার, এটা স্বাভাবিকভাবে, কতটুকু থাকে? 0.6 থেকে এর দ্বিগুণ 1.2 mg/dl। মেয়েদের একটু কম থাকে, যাই হোক স্বাভাবিক এটা থাকে, বুঝতে পারছো? এর চেয়ে কম বেশি হইলে তার কিডনিতে সমস্যা আছে। সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি মনে রাখবো, ক্রিয়েটিনিন কি মনে রাখবো? পেশিতে ক্রিয়েট হয় 6, পেশিতে ক্রিয়েট হয় 6, 6 মানে 0.6। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ধরে নাও অবশ্যই এমসিকিউটা চলে আসছে পরীক্ষায়, এটা চলে আসছে, আর কিছু বলবো না। এবার আসো, মূত্র সৃষ্টির বিজ্ঞানীও আছে আবার, নাম কি? কুশনী। কি মনে রাখবে জানো? মূত্র সৃষ্টি একটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ, খারাপ মানে কু, শনি মানে আরো খারাপ, তাহলে কু মানে কি? খারাপ। আর শনি মানে আরো খারাপ, তাহলে খারাপের খারাপ। একটা জিনিস চিন্তা করো, খারাপের খারাপ না হইলে, চিন্তা করছো, এই মূত্র নিয়ে গবেষণা গবেষণা করার জিনিস পেল না দুনিয়ায়, খারাপের কত খারাপ হইলে সে মূত্র নিয়ে গবেষণা করে। সেখান থেকে মনে রাখবা, খারাপ মানে কু, আরেক খারাপ মানে শনি, কু শনি। ঠিক আছে, আচ্ছা। আর এটার কয়টা ধাপ? 3টা ধাপ। একটা কি?
তিনটা ধাপ হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রবণ, মানে সিম্পলি পরিস্রবণ, পুনঃশোষণ আর ক্ষরণ। এটা আমরা জানি, এই তিনটা ধাপের নাম একদম সহজ। হ্যাঁ, কেমিস্ট্রি ল্যাবে প্রথমে এগুলো পড়তে হয়, পরিস্রবণ কি, শোষণ কি। পরিস্রবণ মানে কি, ছাকনা, ছাকা। তাহলে প্রথম ধাপ হচ্ছে ছাকা। পুনঃশোষণ মানে তো পুনরায় গ্রহণ করা। সক্রিয় ক্ষরণ মানে কি, আবার ক্ষরণ করে ছেড়ে দেওয়া। সেগুলোর ডিটেলস আমরা একটু পরে বুঝবো। এই যে অতি পরিস্রবণ, অতি পরিস্রবণ কি দেখো, এইখানে এই রক্তনালী দিয়ে বর্জ্যগুলা এখান দিয়ে যাচ্ছিল, এর মধ্যে রক্তনালীর ভেতর রক্তের মাধ্যমে তো বজ্র থাকেই, বর্জ্যগুলা গ্লোমেরুলাসের এই রক্তনালী তো একটা রক্তনালীর এখানে একটা চাপ পাইছে, কৌশিক জালিকা একটা চাপ পাইছে, 75 মিলিমিটার চাপ পাইছে, 75 মিলিমিটার চাপ, এটাই মনে রাখবা, আর কিছু মনে রাখার দরকার নেই। 75 মিলিমিটার চাপে বর্জ্যগুলা, এই যেটার নাম মনে আছে, ক্যাপ, হ্যাঁ বোম্যান্স ক্যাপসুলে জমা হয়েছে, বর্জ্যগুলা জমা হয়েছে। কোন পদ্ধতি, অতি পরিস্রাবণ বা কি, পরিস্রাবণের ইংলিশ কি, ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন। এবং অতি সূক্ষ্ম মানে কি, আলট্রা, তাহলে আলট্রা ফিল্ট্রেশন। তাহলে আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবণ মানে কি, রক্ত যাচ্ছিল গ্লোমেরুলাস দিয়ে, রক্ত যাওয়ার পথে এই যে 75 মিলিমিটার চাপে কোথায় এসে জমা হয়েছে, বর্জ্যগুলো জমা হয়েছে। বর্জ্য না শুধু, এখানে আসলে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবই জমা পড়ে গেছে নিচে। তো সবই জমা পড়ে কোথায় জমা হয়েছে, এই যে বোম্যান্স ক্যাপসুলে। যারা জমা হয়েছে তাহলে এরা কি, পরিশ্রুত, আমরা জানি পরিশ্রবণ হয়েছে, এখানে পরিশ্রবণ হয়েছে না, তো পরিশ্রবণ বা ছাঁকনি হয়েছে। যারা এখানে জমা হয়েছে ক্যাপসুলে, এখানে যারা জমা হয়েছে এরা হচ্ছে পরিশ্রুত বা ফিল্ট্রেট, এদের নাম হচ্ছে ফিল্ট্রেট, এটা মনে রাখবা। তাহলে এখানে যারা জমা হয়েছে, সরি ফিল্ট্রেট লিখছি আমি, ফিল্ট্রেট হবে, ধরো লিখে দিচ্ছি ফিল্ট্রেট, যারা জমা হয়েছে এদের নাম ফিল্ট্রেট। এরপরে শোনো, এখন আসো যে এই চাপে যারা জমা হয়েছে, জমা হওয়ার পর পরবর্তী ধাপের নাম কি, পুনঃশোষণ। মানে খেয়াল করো, এই যে চিত্রটা আমি এখানে এঁকে দিই তাহলে ইজি হবে, ইজি একটা চিত্র আঁকলাম, হ্যাঁ এত প্যারা নেওয়ার কিছু নাই। দেখো এবার, এই যে বর্জ্য যারা এখানে জমা হয়েছে, এরা তো ভালো খারাপ সবাই জমা হয়েছে, ছাঁকনি হয়েছে বা আলট্রা ফিল্ট্রেশন হয়েছে বা ফিল্ট্রেট হয়েছে, ঠিক আছে। তো এই বর্জ্যগুলোর মধ্যে এখন নির্বাচন হবে, নির্বাচিত হবে যে কারা ভালো কারা খারাপ। ভালোরা ফিরে আসবে, খারাপরা ওই এই পথেই যেতে থাকবে, তাইলে কিন্তু মূত্র হবে, একদম সিম্পল। তাহলে নির্বাচনমূলক পুনঃশোষণ, অর্থাৎ এই যারা নেমে আসবে তাদের 60% পুনরায় শোষিত হবে। কোথায়, প্রথম অংশের নাম কি বলছিলাম, প্রক্সিমাল। সো প্রথম অংশে পুনরায় 60% পুনঃশোষিত হবে, এটা একটা এমসিকিউ, এটাই মনে রাখো, ঠিক আছে। আর কারা কারা পুনঃশোষণ হয়, এখানে নাম দেখলে বুঝবা, যারা প্রয়োজনীয়, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, পানি, এগুলা বাইকার্বনেট, এরা শরীরের জন্য উপকারী, এরাই পুনরায় শোষিত হবে, শরীরে ফেরত আসবে, ফেরত আসছে, ঠিক আছে। আর সক্রিয় ক্ষরণ মানে কি, সক্রিয় ক্ষরণ হচ্ছে এখান থেকে তাও কিছু বর্জ্য দেহে রয়ে গেছে, ওই পথে নামতে পারে নাই, উপরে যে ছাঁকনি প্রক্রিয়া বা আলট্রা ফিল্ট্রেশন প্রক্রিয়া কিছু বর্জ্য নামতে পারে নাই, তারা বরং এই পথে নামবে, চোরা পথে। খারাপ মানুষ, হ্যাঁ ভালোরা যেহেতু ঢুকে যাচ্ছে আবার পুনরায় শোষিত হচ্ছে, ভালোরা এদের দেখে ভয়ে খারাপগুলা কি পালাতে চাইবে মূত্রের সাথে খারাপ জায়গায়, সেটাই হচ্ছে সক্রিয় ক্ষরণ। এবং এটা সক্রিয়ভাবে দৌড়াদৌড়ি শুরু করবে, এই খারাপ মানুষগুলা এই পথে, সাইড পথে চলে যাবে, রেনাল টিউবুলে। এবং কোন অংশে, ওই যে প্রক্সিমাল বা নিকটবর্তী অংশে এরা পালাতে চেষ্টা করবে। আবার এরা কিন্তু সব জায়গা দিয়ে পালাতে চেষ্টা করবে, মানে দূরবর্তী যে অংশটা আছে, এই যে দূরের যে নালীটা, হ্যাঁ এই অংশেও কিন্তু খেয়াল করো, এই দূরবর্তী অংশেও কিন্তু খারাপগুলা কি নালীতে ঢুকে প্রস্রাবের সাথে পালাতে চাইবে, এভাবে এটাই কিন্তু প্রস্রাব বা মূত্র হিসেবে বেরোয় যাবে। তাহলে প্রক্সিমাল অংশেও ক্ষরণ হয়, ডিস্টাল অংশে এরা ক্ষরণ হয় বা পালাতে চায়, কারণ কেন, কারণ ভালোরা ফিরে আসতেছে, সো খারাপরা ফেরত যাবে, সক্রিয় ক্ষরণ, এটাই সিম্পল। এখন আসো, এটা এমসিকিউটা কি, এমসিকিউ হচ্ছে প্রক্সিমালে কাদের ক্ষরণ হয় আর ডিস্টালে কাদের ক্ষরণ হয়। শোনো, প্রক্সিমালে ক্ষরণ হয় ওই যে আমরা পড়ছি ক্রিয়েটিনিন আর ইউরিয়া, ওই দুইটা, বাকিগুলো হচ্ছে ডিস্টালে। তাহলে তুমি এখানে মনে রাখতে পারো সিইউ, চিটং ইউনিভার্সিটি, প্রক্সিমালে ক্ষরণ হয় সিইউ, সি তে ক্রিয়েটিনিন, ইউ তে ইউরিয়া, এটা মনে রাখো, এটাই পরীক্ষা আসে, মার্ক করাই আছে। আর বাকিগুলো হচ্ছে ডিস্টাল। এবার আসো মূত্রের গঠন, বৈশিষ্ট্য।
দৈনিক 2 থেকে 2.5 লিটার মূত্র উৎপাদন করে, কিন্তু ত্যাগ করে ওই যে শুরুতে বলছিলাম, মনে আছে তো? ধারণ ক্ষমতা কতটুকু? তোমার বেড থেকে বাথরুমে যেতে কয় পা? 3 পা। 1 পা সমান 250 ml, তাহলে 3 পা ইন্টু 3, 3 পা ইন্টু 3 সমান 750 ml। ঠিক আছে? এবং বলছি একবারে 750 ml ত্যাগ করো, দিনে 2 বার মূত্র ত্যাগ করলে সেটা আবার দ্বিগুণ হয়ে যাবে, তাহলে কত ml? 1500 ml মূত্র। বলছিলাম না তখন শুরুতেই, এটাই হচ্ছে আমরা প্রতিদিন ত্যাগ করি। শুরুতে কিন্তু আমি ম্যাথটা করাই দিছি, ব্যাস। আর এটার বর্ণ মনে রাখবা, ক্রোম মানে রঞ্জক, ওই যে ক্রোমোজোম, রঙিন দেহ। গুগল ক্রোম, আমরা গুগল চরম বলি, আসলে রঙিন গুগল। ক্রোম মানে গুগল ক্রোম ইউজ করো না তোমরা? ওই যে লাল নীল, দেখছো ওটা কালার কি? 4টা কালার, হ্যাঁ, লাল হলুদ নীল সবুজ, মানে ক্রোম মানে রঙিন। সো ক্রোম মানে রঞ্জক, ক্রোম মানে কি? রঞ্জক। আর মূত্রের রং তো আমরা সবাই জানি, এটা নিয়ে বলার কিছু নাই। সো মূত্র, এই হলুদ রংটা হয় কার জন্য? হালকা হলুদ রং হয় বা খড় রং হয় কার জন্য? ইউরো ক্রোমের জন্য। ইউরিন মানে, ইউরো মানে মূত্র। হুম, আচ্ছা। আর গন্ধটা তাইলে বাকিটার জন্য ইউরিন নোড, নোডের জন্য গন্ধটা হয় ঝাঁঝালো গন্ধ। ক্রোমের জন্য বর্ণ, তাইলে বাকিটা গন্ধের জন্য নোড। ঠিক আছে? আর এখানে মজার একটা জিনিস শেখো, মূত্রের পিএইচ এর মান 5 থেকে 6.5। একটা মজার জিনিস শিখাই, আমি তো তোমাদের 2 in 1 শিখাই, একের সাথে 2 3 শিখাই না? তো এটা কিন্তু চোখের পানিরও পিএইচ, এটা কি জানা আছে? মজার জিনিস, তাহলে মূত্র আর চোখের পানির পিএইচ তো সেম। তাহলে কেউ তোমার কষ্ট দিলে তার জন্য এখন থেকে চোখের পানি বিসর্জন না দিয়ে মূত্র বিসর্জন দিবা, একই তো হইলো, তাই না? কারণ দুইটার পিএইচ তো সেম, রাইট? কারা একমত? ওকে, তাহলে এটাই মনে রাখবা, নো মোর চোখের পানি বিসর্জন, অনলি মূত্র বিসর্জন। ঠিক আছে? বলবা যে তোমার তোর জন্য আমি দিছি, বিসর্জন দিছি, ওই পিচ সেম। চোখের পানির মতো একটা জিনিস বিসর্জন দিছি, এটুকুই বলবা, আর কিছু বলার দরকার নেই। ঠিক আছে? সহমত অনেকেই না? আচ্ছা, নূর সহমত, অনিন্দিতা সহমত, জাহিদ দারুন লিখছো। আচ্ছা, ভীষণ মজার ব্যাপারটা, হ্যাঁ আমি জানি। আচ্ছা, আর মূত্রবর্ধক কারা? এটা এটা ভাই মুখস্থ কিছু না, চা কফি পানি, লবণাক্ত পানি খেলে প্রস্রাব বাড়ে, এটাই মূত্রবর্ধকেরা। ঠিক আছে? বা ডাইউরেটিক্স। মূত্রের উপাদান, এই ছক কেমনে কি মনে রাখবা? কিছুই মনে রাখার দরকার নেই, আমি যেগুলো বলি খালি ওগুলো মনে রাখবা। মূত্রের ম্যাক্সিমাম তো পানি আমরা জানি 95%, আর ইউরিয়াটা মনে রাখবা 2%। দেখো, পূর্ণ সংখ্যা দুইটা, পানি আর ইউরিয়া, বাকি সব কিন্তু কি দশমিকের ঘরে। এর মধ্যে ইউরিক অ্যাসিডটা মনে রাখতে পারো একটা সুন্দর সংখ্যা 0.05, আবার হিপিউরিক অ্যাসিডও এটার মতোই 0.05, এটা মনে রাখতে পারো, এটাই। ঠিক আছে? এরপরে আসো আরেকটা জিনিস শেখো। এবার দেখো ক্লোরাইড, দেখো 0.60, সোডিয়াম দেখো এর অর্ধেকের মতোই, 0.60 অর্ধেক কত? 30 থেকে 35, সেটাই আছে। পটাশিয়াম হচ্ছে তারও অর্ধেক, 30-এর অর্ধেক কত? 15। ওকে, আচ্ছা। আর ক্রিয়েটিনিন দেখো 15 অর্ধেক কত? 7.5, প্রায় সেরকমই আছে, 0.07। বাস এইগুলো মনে রাখবা, যেগুলো দাগ দিয়ে দিছি। নূর লিখছে মুড খারাপ ছিল, আমার ক্লাস করে মুড ভালো হয়ে গেছে, থ্যাংক ইউ। অসমো রেগুলেশন নিয়ে এবার বলি। অসমো রেগুলেশন মানে হচ্ছে পানি সাম্য রক্ষা, পানি ভারসাম্য। অসমো রেগুলেশন মানে পানির ভারসাম্য রক্ষা। শোনো, অসমো রেগুলেশন, এটা 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 আসলে তোমাদের টোটাল প্রসেসটা বোঝানোর জন্য বলা হয়েছে, এত বড় প্রসেস তোমার মনে রাখা লাগবে না, আমি যা বলি সেগুলোই মনে রাখবে। হ্যাঁ, কি সেটা আমি তোমাদের বলি। সিম্পলি এটা চিন্তা করো, পানি ভারসাম্য কিভাবে রক্ষা করি, চিন্তা করো তো। তুমি যদি অতিরিক্ত পানি খাও, হ্যাঁ, অতিরিক্ত পানি যদি খাও, এই ওই দিন কি প্রস্রাব বেশি হয় না? হুম, তাইলে খেয়াল করো, অতিরিক্ত পানি খেলে মাঝখানে, খেয়াল করো, মাঝখানে এমন সব এই ঘটনাগুলো ঘটতে থাকবে, ফাইনালি কি তৈরি হবে? বিপুল পরিমাণ মূত্র তৈরি হবে। আর যেখানে পানি বেশি খেলে যে মূত্রটা বেশি তৈরি হবে, সেটা কি ঘন না পাতলা? অবশ্যই ঘন না পাতলা। কারণ খেয়াল করো, পানি বেশি না, পানি বেশি খাইছো, তাহলে মূত্রের বর্জ্যের চেয়ে পানিটাই বেশি হবে। সো ওই মূত্রটা কেমন হবে? পাতলা মূত্র, বা পাতলা মানে হাইপোটনিক। ব্যাস, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ। আর পানি যদি কম খাও, তাহলে উল্টা ঘটনা হবে। দেখো, পানি যদি কম খাও, তাহলে মূত্র কি হবে? অল্প হবে, অল্প পরিমাণ মূত্র তৈরি হবে। অল্প মূত্র মানে কি? ঘন, ওটা রংটাও ঘন হবে, দেখবে পানি কম খেলে ঘন হলুদ মূত্র হয় বেশি। তো ঘন মানে হাইপারটনিক মূত্র। ঠিক আছে? আচ্ছা, এখন এটা কিভাবে করা হয় আরেকটা জিনিস মনে রাখতে হবে, শোনো। সেটা হচ্ছে, পানি অতিরিক্ত হলে
এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন কমে যায়। দেখো পানি বাড়লে অর্থাৎ পানি অতিরিক্ত হলে মানে পানি বাড়লে এটা কমে, এটা এমসিকিউটা মনে রাখো, পানি বাড়লে এটা কমে। কেমনে মনে রাখবা দেখো, এটার নাম কি? এডিএইচ মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি মানে কি বলতো? অ্যান্টি মানে কি? ধরো যারা ব্রাজিল করে তারা আর্জেন্টাইনদের বলে এই আমাদের অ্যান্টি আসছে রে, হ্যাঁ অ্যান্টি। বা শত্রুকে আমরা অ্যান্টি বলি। অ্যান্টি মানে কি? শত্রু বা তার মানে বিপরীত। অ্যান্টি মানে তাহলে বিপরীত। এখন চিন্তা করো তাহলে অ্যান্টি ইউরেটিক হরমোন মানে কি? যে হচ্ছে বিপরীত ধর্মী হবে, অর্থাৎ পানি বাড়লে এটা বিপরীত হবে মানে কি? কমবে। এভাবে মনে রাখবা। দেখো তাহলে মেকানিজম মুখস্থ হয়ে যায়। পানি বাড়লে এডিএইচ, নাম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন, নামের মধ্যে অ্যান্টি আছে মানে এটা কি? উল্টা কাজ করবে, বিপরীত কাজ করবে, অর্থাৎ এটা কমে যাবে। তাহলে পানি ভেদ্যতাও কি হয়ে যাবে? পানি পুনঃশোষণও কমে যাবে। সেম। এরপর এটা তো একদম ইজি, এটা কমলে ওটা কমবে, ওটা কমলে কি? আর পুনঃশোষণ কমে যাওয়া মানে শরীর পানি ধরে রাখতে পারে না। আর ফাইনাল লাইন তো আমরা জানি কি হবে, পানি বেশি খেলে ফাইনালি বিপুল মূত্র তৈরি হবে। তাহলে দেখো এটা মনে রাখার কত ইজিয়েস্ট ওয়ে আছে রিটেন এমসিকিউর জন্য। এটা উল্টা। তো এটা বললাম না। আর সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ, এটা অনেকে মুখস্থ করতে করতে দিন খারাপ করে ফেলে। দেখো এখানে আমাদের কোনো রেড মার্কিংই নাই, এটা পরীক্ষায় আসেই না বলা যায়। হ্যাঁ, তাও যেটা আসে সেটা আমি তোমাদের বলে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি তোমাদের সহজে মুখস্থ করে দিই। সোডিয়াম কমলে তিনটি জিনিস বাড়ে, বাড়ে রে। আচ্ছা, রেটা আমি অন্যভাবে লিখি। তিনটি জিনিস বাড়ে রে বলে একটা টান দিবা, রে এ, এভাবে। তাহলে সোডিয়াম কমলে তিনটি জিনিস বাড়ে রে। সো এই তিনটি জিনিস বাড়ে রে। রেতে কি বাড়ে? এই যে দেখো, সোডিয়াম কমলে আয়তন কমে, একদম ইজি। এরপরে বাড়া শুরু করে কি? রেনিন বাড়ে। এ এনজিও, এটা এমসিকিউ। তাহলে সোডিয়াম কমলে তিনটা জিনিস বাড়ে রে। রেতে রেনিন, এতে অ্যানজিওটেনসিন, আরেক এতে কি? অ্যালডোস্টেরন। তাহলে রে এ, ব্যাস। আর ফাইনালি সোডিয়াম কমে গেলে এগুলা বেড়ে সোডিয়াম পুনঃশোষণ বাড়ায়, পুনঃশোষণ বাড়ায়। বাড়লে কি হবে? সোডিয়াম শরীরে ধরে রাখবে। এটাই সিম্পল। লেটস প্র্যাকটিস না, আমরা এখন প্র্যাকটিস করব। সো পোল 5, দেখি এটা তোমরা কতদূর পড়াশোনা করছো তার পরীক্ষা। এটা হচ্ছে তোমাদের এক্সাক্ট পরীক্ষা। আমি জানি অনেকে এটা আসলে অলমোস্ট পারবেই না বলা যায়। এটাই তো এক্সাক্ট পরীক্ষা। সব কি আগে থেকে বলে দেওয়া যায় নাকি? বোঝো না এই ব্যাপারটা? পরীক্ষা আসে এটা। আচ্ছা এন্ড করে দেই, এটা শেয়ার করব না। অনেকেই ইউরিয়া থেকে ইউরেজ মনে করছো, এই জন্য এক্সামটা আসে। এটা হচ্ছে ডি অ্যামাইনেজ। ডি, ডি মনে রাখবা খালি, ডি। ডি। তাহলে ইউরিয়া বর্জ্য সৃষ্টিতে কোন এনজাইম লাগে, সেটার নাম ডি, এটুকু মনে রাখো। ইউরিয়া তৈরিতে যে কোন এনজাইম প্রয়োজন? ডি, ব্যাস। এবার আসো বৃক্ক বিকল। আচ্ছা বৃক্ক বিকল হচ্ছে দুই রকম, ওই শোনো সব রোগী দুই রকম, দীর্ঘক্ষণিক আর তাৎক্ষণিক। ঠিক আছে? আর এটা আসলে 70 বছর বয়স্ক মানুষের বৃক্ক 50% কাজে সক্ষম থাকে। বুঝতে পারছো? দুইটা মিলে 100%, একটা 50%, দুইটা 100%। ঠিক আছে? এবার আসো বৃক্ক বিকল কিভাবে প্রতিরোধ করবে, অর্থাৎ কিডনি ফেইলুর যেটা, এটা একটু তথ্য, এটা এমন কিছু না পরীক্ষার জন্য। বৃক্ক বিকল হবে না কি কি কাজ করলে? খাবার দাবার নিয়ন্ত্রিত করতে হবে, মাছ মাংস ডিম দুধ কমায় খাইতে হবে। বৃক্ক বিকল হয়ে গেলে নিয়মিত রক্ত ডায়ালাইসিস করতে হবে, রক্ত পরিশোধন করতে হবে। আর বৃক্ক একদম নষ্ট হয়ে গেলে বৃক্ক চেঞ্জ, প্রতিস্থাপন করতে হবে, ব্যাস। ডায়ালাইসিস কি? দেখো ডায়ালাইসিস কি, এটা বুঝতে হইলে আসলে পরের চিত্রটাকে আমরা বুঝে আসি। একটা জিনিস কি দেখো,
ডায়ালাইসিস কখন করা হয় দেখো, বৃক্ক বিকল, বৃক্ক বিকল হলে, তাই না? শোনো, তো কারো যদি বৃক্ক বিকল হয়েছে মানে কি, বৃক্কের কাজ কি ছিল, রক্ত কি করা, রক্ত শোধন করা। বৃক্কের কাজ হচ্ছে রক্ত শোধন বা পরিশোধন করা, রক্ত ফিল্টার করা। কিন্তু যার বৃক্ক বিকল তার রক্ত শোধন কি হবে না, বৃক্কে হবে না, তাইলে তার শরীরে বর্জ্য জমবে। থিঙ্ক করো নর্মালি, তাহলে এটা কি উচিত? উচিত না। তাহলে কি করতে হবে, তার শরীরের রক্ত যেহেতু ভেতরে কিডনিতে শোধন হচ্ছে না, আমরা এই যে দেখো হাতের এই যে শরীরের রক্তটা বের করে আনবো, এবং আমরা জানি রক্ত বের করি আমরা সবসময় জানি হাতে ক্যানুলা করে, সো হাতে ক্যানুলা ক্যানুলা করে রক্ত বের করে আনবো। তার শরীরের রক্ত এই যে বের করে আনতেছি, বের করে এনেই কোথায় ঢুকাচ্ছি, এই যে এটাই হচ্ছে ডায়ালাইসিং মেশিন। বুঝতে পারছো? ডায়ালাইসিং মেশিন যেটা কিডনির কাজ করতেছে। তার শরীরে যেহেতু দেহের ভেতরে কিডনিতে রক্ত ফিল্টার বা রক্ত শোধন হচ্ছে না, সুতরাং আমরা ডায়ালাইসিং মেশিন, যেটা হচ্ছে রক্ত শোধক মেশিন, এই সবুজ মেশিনটার ভেতর রক্ত ফিল্টার হবে। এবং এই ক্ষেত্রে ডায়ালাইসিং মেশিনের, সব মেশিনের একটা জ্বালানি লাগে, সেই জ্বালানিটা হচ্ছে এখানে ডায়ালাইসিং ফ্লুইড বা তরল। এ হচ্ছে পরিশোধনে সহায়তা করে। এবং রক্ত পরিশোধন হওয়ার পর বিশুদ্ধ রক্তটা দেখো এখান থেকে এই যে ফেরত আসতেছে, এই যে ফেরত এসে আবার শরীরে ঢুকে যাবে বিশুদ্ধ রক্ত। ঠিক আছে? আর যেহেতু এখানে ডায়ালাইসিং মেশিন রক্ত থেকে বর্জ্যগুলো শুষে নিচ্ছে, বর্জ্যগুলো এই যে টিউবে জমা হচ্ছে, এটাই হচ্ছে ডায়ালাইসিস। আর হিমোডায়ালাইসিস কি মনে রাখবা, হিমোডায়ালাইসিস হতে হাতে করা হয়। হিমোডায়ালাইসিস হ দিয়ে কি মনে রাখবা, হাতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। হিমোডায়ালাইসিস কোথায় করা হয়, হাতে। বাস এই যে এটা। আর হিমোডায়ালাইসিস এই যে বলছি ডায়ালাইসিং ফ্লুইড, ডায়ালাইসিং করতে কিছু কি লাগে, প্রত্যেক মেশিনের তেল লাগে বা তরল লাগে, এটা হচ্ছে ডায়ালাইসিং ফ্লুইড। সো ডায়ালাইসিং ফ্লুইড যেটা, ওটার নামে ডায়ালাইসেট। এক্সট্রা করে দেওয়া লাগবে এটা। এটাতে কি কি উপাদান থাকবে এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। এগুলো আয়নগুলোর নাম মনে রাখবা। আর পুষ্টি হিসেবে গ্লুকোজ থাকে। ঠিক আছে? আর এই প্রক্রিয়া করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। একদম ইজি। পেরিটোনিয়াম শব্দটার মধ্যে একটা কি কি ভাব আছে, পেট। পেরিটোনিয়াম পেট, পেরিটোনিয়াম পেট, এটা এভাবে মুখস্থ রাখবো, পেরিটোনিয়াম পেট। তাহলে পেরিটোনিয়াল ডায়ালাইসিস মানে হাতের জায়গায় পেট থেকে, সিম্পল কথায়। এখানে আবার কি করা হবে, ডায়ালাইসিং উপাদান পেটে ঢোকানো হবে, পেটে পানি তোমার বর্জ্য নিষ্কাশন হবে, এরপর বর্জ্যটা বের হয়ে এই ব্যাগে জমা হবে। তাহলে পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা হচ্ছে পেটে করা হয়। ঠিক আছে? ব্যাস এটা মনে রাখবা। এবং পেটের কি ঝিল্লি দিয়ে করা হয়, পেরিটোনিয়াম ঝিল্লি। ব্যাস ইজি, নামের মধ্যেই তো সব লেখা আছে। পেরিটোনিয়াল ডায়ালাইসিস পেরিটোনিয়াম ঝিল্লি দিয়ে হবে, এটা কোথায় থাকবে, পেটে। ব্যাস। এবং এটা দিনে 3-4 বার করা হয়। বৃক্ক প্রতিস্থাপন। আচ্ছা, বৃক্ক প্রতিস্থাপন, তোমরা তোমাদের এটা নিয়ে একটু কথা বলি। তোমরা জিৎ, বলিউডের নায়ক জিৎকে তো সবাই চেনো। সে একটা মুভি করছিল, কি মুভি, সাথী, তাই না? তো সাথী মুভিতে দেখা গেছিল জিৎ হচ্ছে প্রিয়াঙ্কাকে গায়িকা বানানোর জন্য নিজের কিডনি বিক্রি করে দিছিল, মনে আছে? মাত্র 50,000 টাকা, 50K টাকার জন্য। এবং সেই কিডনি বিক্রির ঘটনাটা মজার। কি মজার? সে সে টাকা জোগাড় করবে, কিডনি বিক্রি করতে যাচ্ছে, পাচ্ছে না। মানে কে কিনবে এরকম কাউরে পাচ্ছে না। তো পরে একজনের ভাইয়ের জন্য কিডনি লাগবে, এবং তার ভাইয়ের রক্তের গ্রুপ ছিল ও পজিটিভ, আমার যতদূর মনে পড়ে। জিৎ বললো আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। তখন ডাক্তার বললো ঠিক আছে তাহলে আপনি কিডনি দিয়ে দেন। দেখো ওইখানে কি করছে, এখানে শিক্ষণীয় ব্যাপারটা কি, মুভিতে যেটা করছে, জিতের সাথে যে তার কিডনি নিবে তাদের রক্তের গ্রুপ মিলানোর সাথে সাথে কি কিডনি দিয়ে দিতে পারছে। বাস্তবে এমনটা না। মনে রেখো, কিডনি প্রতিস্থাপনের জন্য শুধু রক্তের গ্রুপ মিললে হবে না, যাকে কিডনি দিবা তার কিডনির সাথে তোমার কিডনির টিস্যু মানে কোষ একই হতে হবে, নাহলে জীবনেও কিডনি দেওয়া যাবে না। আবারও বলতেছি, শুধু রক্তের গ্রুপ যে ওখানে মিলে গেছিল ওটা তো মুভি, এর জন্য সম্ভব হয়েছে। অসম্ভবকে সম্ভব করাই তো মুভির কাজ, তাই না? কিন্তু আসলে বাস্তব এমন না। বাস্তবতা হচ্ছে ব্লাড গ্রুপ কোনো ফ্যাক্টই না আসলে। ব্লাড গ্রুপের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টিস্যু ধরন দুইজনের সেম হইতে হবে। এটা পরীক্ষায় প্রচুর আসে, এই জন্য বলে দিলাম। তাহলে মুভির উল্টাটা মনে রাখবা। সো এই, আর তো এখন ওই অপারেশন হইতে হবে 48 ঘন্টার মধ্যে বা 2 দিনের মধ্যে। ঠিক আছে? এটাই। আর একটা জিনিস কি, এটা একটা স্রষ্টার রহমত যে শুধু ব্লাড গ্রুপ মিলে গেলেই যদি কিডনি দেওয়া যাইতো। ব্লাড গ্রুপ মিলা অনেক ইজি, কিন্তু টিস্যু ধরন সহজে মেলে না। যদি ব্লাড গ্রুপ মিলা এত সহজ হইতো
সরি, যদি ব্লাড গ্রুপ মিললেই কিডনি দেওয়া যাইতো তাহলে কিন্তু আজকে আইফোনের জন্য এই এই বিশ্বের অর্ধেক মানুষ কিডনিহীন হইতো। কিডনি দেওয়া তো সহজ না, জাস্ট এই কারণে টিস্যু ধরনটা একই করার কারণে। টিস্যু ধরন যতক্ষণ না মিলবে ততক্ষণ দেওয়া যাবে না, এই জন্য চাইলেই কিডনি দেওয়া যায় না, এই জন্য মানুষ সহজে কিডনি বিক্রি করতে পারতেছে না, এই জন্যই দুই কিডনিওয়ালা মানুষ আছে। নাহলে আইফোনের জন্য একদিন পৃথিবী এক কিডনিওয়ালা মানুষে ভরে যাইতো। ঠিক আছে, ওকে। সো তোমাদের এগুলো হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিটেনের জন্য এগুলো বলা হয়ে গেছে। আর তোমাদের প্রিয় স্লাইড, শেষ স্লাইড, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ অল, আশা করি ক্লাসটা খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া লাস্ট পোলটা দিয়ে দেন, আর আমি ইয়াটা সেভ করে ফেলি পিডিএফ। ঠিক আছে ভাই, আমি তাহলে লিভ নিয়ে নিচ্ছি। ওকে, ওদের কিউ&এ বক্সে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাই, ঠিক আছে। তো স্টুডেন্ট ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা শেষ পর্যন্ত ছিল আমাদের সাথে। তো তোমরা হচ্ছে কোশ্চেন আনসার বক্সে শুরু থেকেই জানতে চাইছিলা যে তোমরা অনেকে হচ্ছে রুটিনটা ডাউনলোড করো নাই, তোমাদের গতকালকে নাকি ইংলিশ ক্লাস হওয়ার কথা ছিল। তো তোমরা নতুন যে রুটিন, এটা তোমরা অনেকে ডাউনলোড করো নাই, যার কারণে হচ্ছে আসলে রুটিনে কিছু চেঞ্জ আছে, তোমরা হয়তো জানো না। তোমাদের ইংরেজি ক্লাসটা হবে আগামীকাল, হ্যাঁ। তো তোমরা রুটিনটা অবশ্যই ডাউনলোড করে রাখবা। আর অনেকে হচ্ছে পিডিএফ দেখতে হয়তো সমস্যা হচ্ছে, তোমরা যে ওয়েবসাইটে লগ ইন করে ক্লাসে জয়েন করছো, তো ওইখানে হচ্ছে পাস্ট লেকচার সিলেক্ট একটা অপশন আছে। তোমরা হচ্ছে লেকচার সিলেক্ট করে পাস্ট লেকচার সিলেক্ট করার পর তোমরা হচ্ছে ক্লাসের ভিডিও এবং পিডিএফ দুইটাই দেখতে পারবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে স্টুডেন্ট ভাইরা, আরো তোমরা হচ্ছে যারা এখনো ডেইলি এক্সামটা দেওয়া নাই তারা হচ্ছে ক্লাস শেষে অবশ্যই দিয়ে দিবা। আর তোমাদের যে রুটিন যেটা বললাম, রুটিনটা অবশ্যই ডাউনলোড করে নাও। হচ্ছে তোমাদের যে কনফিউশন, রুটিন ডাউনলোড করে এটা থাকবে না। এখানে তোমরা প্রত্যেকদিনই জানতে পারবে কোন দিন কি ক্লাস, কোন সাবজেক্টের পরীক্ষা, এটা তোমরা রুটিন দেখে নিতে পারবা। আর অনেকে বলতেছো পিডিএফ কিভাবে পাবো, কোথায় পাবো? ভাইয়া তোমরা পিডিএফটা হচ্ছে তোমরা যে ওয়েবসাইটে লগ ইন করছো, এখানে লেকচার সিলেক্ট করার পর পাস্ট লেকচার সিলেক্ট করবা। পাস্ট লেকচার সিলেক্ট করলে তোমাদের অলরেডি যে ক্লাসগুলো আমাদের আগে হয়ে গেছে, তো সেইখান থেকে তোমরা আগের লেকচারগুলো দেখে নিতে পারবা, ওইখান থেকে পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারবা। তো সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।